সো আমরা হেপাটোলজি আজকে প্রথম হাফ পড়বো। হেপাটোলজির প্রথম পেজ, আমি সবসময় বলি যে প্রথম পেজে কোনো না কোনো ক্লু থাকে এবং প্রথম পেজ থেকে প্রায় পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন এসে থাকে, যেটা আমরা অনেক সময় বুঝিও না, তাই না? তাহলে আমরা দেখেন এইখানে একটা পেশেন্টের, একটা মেল পেশেন্টের গাইনোকোমেশিয়া দেখানো হচ্ছে। গাইনোকোমেশিয়া হেপাটোলজির সাথে রিলেশন কি, এই গাইনোকোমেশিয়া থেকে কোশ্চেন আসছে কিনা? ইয়েস, এই গাইনোকোমেশিয়া থেকে 2019 সালে কোশ্চেন আসছিল যে ইন কেস অফ ক্রনিক সিএলডি পেশেন্টে গাইনোকোমেশিয়া ডেভেলপ করে কেন, এটাই আসছিল। মেকানিজম অফ অ্যাকশনটা কি? মেকানিজম অ্যাকশনটা হচ্ছে রিডিউসড ইস্ট্রোজেন ক্লিয়ারেন্স। যেহেতু লিভার ঠিক মতো কাজ করতে পারে না, ইস্ট্রোজেন ক্লিয়ারেন্স ঠিক মতো হতে পারে না, ইস্ট্রোজেন গুলা ক্লিয়ার যেহেতু হতে পারে না, ইস্ট্রোজেনের প্রভাবে গাইনোকোমেশিয়া ডেভেলপ করে। এটা কিন্তু পরীক্ষা আসছিল এবং এটা এই ছবিতে যেহেতু গাইনোকোমেশিয়া দেওয়া আছে, দ্যাট মিন্স গাইনোকোমেশিয়া একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা আমাকে ধরে নিতে হবে। স্পার্ড এন্ড নেভাই ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক সাইন্স অফ স্টিগমাটা অফ সিএলডি, তাই না? আচ্ছা, এই যে দেখেন কালচার ফ্লেশার রিংস ইন উইলসন ডিজিজ, এটা তো সিঙ্গেল বেস্টে পরীক্ষা আসছে যে উইলসন ডিজিজের ক্যারেক্টারিস্টিক ফান্ডিংস কোনটা, আই ফান্ডিং কোনটা, কেএফ রিং বা কেএফ রিং যদি পাওয়া যায় আনটিল আদার ডিজিজ উইলসনস ডিজিজ, কারণ অন্য কোনো ডিজিজ আমরা কেএফ রিং সাধারণত পাই না। পামারি রেথেমা, ক্রনিক লিভার ডিজিজের একটা ক্যারেক্টারিস্টিক সাইন। ডাইলেটেড অ্যাবডোমিনাল ওয়াল ভেইনস, ক্যাপুট মেডুসি ডেভেলপ হয়ে গেছে ডিউ টু পোর্টাল হাইপারটেনশন। তো এই জিনিসগুলো আমাদেরকে দেখেন ছবি দেখে কিন্তু অনেক কিছু বোঝা যায়। জেনথেলেসমান জন্ডিস ডিসক্লেরিং পেশেন্ট উইথ ক্রনিক কোলিস্টেসিস, যারা সাধারণত ক্রনিক কোলিস্টেসিসে ভুগে তাদের ক্ষেত্রে এরকম এই যে জেনথেলেসমা ডেভেলপ করে গেছে, এই যে দেখেন জেনথেলেসমা ডেভেলপ করে গেছে, ঠিক আছে? আমরা প্রথম পেজে একটু ধারণা নিয়ে নিলাম। নেক্সট আমরা যদি দেখি, এই পেজটা থেকে অনেকগুলো কোশ্চেন হয়েছে এবং 2019 সালে এই জানুয়ারিতে এই যে আপনার এই কোশ্চেনটা হয়েছে যে দেখেন রিডিউসড ইস্ট্রোজেন ক্লিয়ারেন্স, মাইল্ড ফেমিনাইজেশন অফ মেলস, লস অফ বডি হেয়ার এন্ড গাইনোকোমেশিয়া। তাহলে গাইনোকোমেশিয়া বা বডি হেয়ার কমে যায় কেন? ইস্ট্রোজেন ক্লিয়ারেন্স কম হওয়ার কারণে। ওকে, তো এই টোটাল টপিকসটা কি? তাহলে ক্রনিক লিভার ইনজুরির ইফেক্ট, তাহলে আমরা অ্যাকিউট লিভার ইনজুরি কখন বলি? যদি সেটা লেস দেন 6 মান্থ হয়। আর ক্রনিক লিভার ইনজুরি কখন বলি? যখন সেটা গ্রেটার দেন 6 মান্থ হয়। সো দিস আর দ্য ইফেক্টস অফ ক্রনিক লিভার ইনজুরি। ওকে, কি কি? এক নম্বর ক্যাটাবলিক স্টেট প্লাস মাইনাস পুর নিউট্রিশন। ক্যাটাবলিক স্ট্যাটাসে দেখেন, ক্যাটাবলিক স্ট্যাটাসে থিন স্কিন, পেপার মানি স্কিন হয়ে যায় ক্রনিক লিভার ইনজুরি। এই জন্যই আমরা সিএলডি পেশেন্ট যখন দেখি ডাইলেটেড একদম পুরো টেন্স আসেটিস নিয়ে আসে, একদম পুরো কিন্তু পেপার মানি স্কিনের কারণে কিন্তু অ্যাবডোমেনের যত ভেইনস টেন্স সব কিন্তু ইজিলি দেখা যায়, তাই না? লস অফ মাসল বাক, একদম হাত পা শুকায় যায়, লিপোনাইকে ডেভেলপ করে। সো দিস আর দ্য ক্যাটাবলিক স্ট্যাটাস। ইম্পেয়ার্ড অ্যালবুমিন সিনথেসিস, 6 মাস যাবত যদি কারো লিভারে শান্ট থাকে তা তো অ্যালবুমিন প্রোডাকশন কমেই যাবে, তাই না? অ্যালবুমিনের হাফ লাইফ হচ্ছে হাইয়েস্ট 14 দিন। এই জন্য বলা হয় যে ক্রনিক লিভার ইনজুরির বেস্ট মার্কার কোনটা? ফাংশনাল মার্কার রিডিউসড অ্যালবুমিন লেভেল বা ইম্পেয়ার্ড অ্যালবুমিন সিনথেসিস, ঠিক আছে? প্রথম বিন টাইম কিন্তু নয়, প্রথম বিন টাইম সবচেয়ে বেশি প্রমিনেন্ট অ্যাকিউট, কারণ প্রথম বিন টাইমের আমরা জানি প্রথম বিন টাইম কোয়াগুলেশন ফ্যাক্টর 2, তাই না? প্রথম বিন টাইমের হাফ লাইফ হচ্ছে 5 থেকে 72 ঘন্টা। এই জন্য আপনি অ্যাকিউট লিভার ইনজুরিতে প্রথম বিন টাইম কিন্তু বেড়ে যাবে, বাট ক্রনিক লিভার ইনজুরিতে, অ্যাকিউট লিভার ইনজুরিতে কিন্তু অ্যালবুমিন লেভেলের যেহেতু হাফ লাইফ 14 দিন, তো আপনার দেখা গেল 7 দিন 8 দিন অ্যাকিউট লিভার ইনজুরি, 8 নম্বর দিনও সিরাম অ্যালবুমিন নরমাল, কারণ 14 দিন পর্যন্ত তো ব্লাডে পারসিস্ট করবে। সো ক্রনিক লিভার ইনজুরির মার্কার হচ্ছে, আমি আবারও বলছি এটা পরীক্ষা আসে, ক্রনিক লিভার ইনজুরির মার্কার হচ্ছে অ্যালবুমিন, রিডিউসড অ্যালবুমিন। আর অ্যাকিউট এন্ড ক্রনিক দুইটারই মার্কার হচ্ছে প্রথম বিন টাইম, কারণ প্রথম বিন টাইম অ্যাকিউটে বেড়ে যাবে 5 থেকে 72 ঘন্টা, আর ক্রনিকে তো বাড়বেই, ঠিক আছে? তো সিঙ্গেল বেস্টের জন্য এই দুইটা পয়েন্ট সাধারণত, এই দুইটা ক্লু সাধারণত আসে। রিডিউসড অ্যালডোস্টেরন ক্লিয়ারেন্স এর কারণে ডিউ টু হেপাটিক শান্ট সোডিয়াম রিটেনশন হয়, কন্ট্রিবিউটস টু অ্যাসাইটিস। সো দিস আর দ্য ইফেক্টস অফ ক্রনিক লিভার ইনজুরি। এখানে আমরা কিছু দেখলাম, সামনে আরো অনেক পাবো, সামনে আরো অনেকগুলা পয়েন্ট আমরা পাবো, ঠিক আছে? এখানে আপনারা দেখতে পারেন ইম্পেয়ারমেন্ট অফ লিভার ফাংশন ইজ মেটাবলিক সিকুইলি। যদি পরীক্ষা আসে ফলোইং আর দ্য মেটাবলিক সিকুইলি অফ দ্য লিভার ফাংশন ইম্পেয়ারমেন্ট, পরীক্ষা ভাবে কোশ্চেনটা দিতেই পারে যে ফলোইং আর দ্য মেটাবলিক সিকুইলি অফ দ্য লিভার ফাংশন ইম্পেয়ারমেন্ট। তখন আপনার বলতে হবে জন্ডিস, যেহেতু বিলিরুবিন ক্লিয়ার হতে পারে না, এনসেফালোপ্যাথি, ব্লিডিং, হাইপোগ্লাইসেমিয়া। অনগোয়িং প্রেজেন্স অফ ইটিওলজিক্যাল ফ্যাক্টর, যদি অ্যালকোহল ইটিওলজিক্যাল ফ্যাক্টর অ্যালকোহল হয়, তাহলে দেখেন ইনটক্সিকেশন, অ্যালকোহল উইথড্রল সিনড্রোম, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, ঠিক আছে? সো এনকেফালোপ্যাথিও ডেভেলপ করতে পারে। এই হচ্ছে মেটাবলিক সিকুইলি, আমরা বলবো এই চারটাকে। ওকে, মেটাবলিক সিকুইলি, হাইপোগ্লাইসেমিয়া, ব্লিডিং, এনসেফালোপ্যাথি, জন্ডিস। মাইন্ডিং, পরীক্ষা কিন্তু কোশ্চেন আসবে। ওকে,
নেক্সট আমরা দেখি অ্যাসেসমেন্ট অফ এনসেফালোপ্যাথি। একটা পেশেন্ট অ্যাকিউট লিভার ইনজুরির কার্ডিনাল সিম্পটম, কার্ডিনাল সাইন বলা হয় এনসেফালোপ্যাথিকে। যদি পরীক্ষা আসে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কার্ডিনাল সাইন্স অফ অ্যাকিউট লিভার ইনজুরি, তখন আপনাকে বলতে হবে প্রেজেন্স অফ ডেভেলপমেন্ট অফ এনসেফালোপ্যাথি। ঠিক আছে, এনসেফালোপ্যাথি অথবা সেরেব্রাল ইডিমো, এটাও ডেভিডসন লিখেছে সেরেব্রাল ইডিমো দেওয়া যায়। এনসেফালোপ্যাথি আপনি অ্যাসেস করবেন কিভাবে? একটা পেশেন্ট যখন আপনি ওয়ার্ডে পাবেন, যদি দেখেন যে পেশেন্ট ইজ ডিপলি জন্ডিসড বা অ্যাকিউট লিভার ইনজুরি প্রমিনেন্ট, তখন আপনাকে পেশেন্টকে বলতে হবে যে বাবা আপনি হাত দুইটা একদম সোজা করেন তো। মালাকুল মৌত যখন চলে আসে তখন ও হাত দুইটা এরকম ফ্ল্যাপ করে, আসিস না আসিস না, এটা বলে ফ্ল্যাপিং ট্রেমর। ঠিক আছে, জার্কি ফরওয়ার্ড মুভমেন্টস এভরি 5 to 10 সেকেন্ডস, ডেফিনিশনটা অনেক সময় ধরতে পারে। জার্কি ফরওয়ার্ড মুভমেন্টস এভরি 5 to 10 সেকেন্ডস when arms are outstretched and hands are dorsiflexed। দেখেন কন্ডিশন গুলো দেখেন, আর্ম গুলো থাকবে outstretched, হ্যান্ডস থাকবে dorsiflexed, সাজেস্ট হেপাটিক এনকেফালোপ্যাথি। তাহলে একটা হচ্ছে ফ্ল্যাপিং ট্রেমর ইজ এ সাইন্স অফ এনকেফালোপ্যাথি। ওকে, নাম্বার কানেকশন টেস্ট। আমরা নরমালি সুস্থ মানুষ 1 থেকে 30 পর্যন্ত যদি এলোমেলো করে দিতে আমরা কিন্তু কানেক্ট করতে পারবো, এবং 30 সেকেন্ডের মধ্যে আমরা এটা কানেক্ট করে ফেলবো। কিন্তু যে পেশেন্ট এনকেফালোপ্যাথি ডেভেলপ করবে সে কিন্তু এটা পারবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার নাম্বার কানেকশন টেস্ট। কনস্ট্রাকশনাল অ্যাপ্রোচে দেখেন, একজন ডক্টর স্টার আঁকলে এরকম, আর পেশেন্টের স্টার কিরকম। ডক্টর ঘড়ি আঁকলে এরকম, পেশেন্টের ঘড়ি কেমন হয়ে গেল। যারা এনসেফালোপ্যাথির উপর 4টা গ্রেডিং আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। গ্রেডিং এর উপর ডিপেন্ড করে, যদি গ্রেড 4 হয়ে যায় তাহলে তো কিছুই পারবে না, কারণ কনসাসনেস থাকবে না। ঠিক আছে, গ্রেড 3 তেও আপনার হচ্ছে পেশেন্ট অনেকটাই ড্রাউজিনেস থাকে। সো গ্রেড 1, 2 তে সাধারণত এই আমরা কনস্ট্রাকশনাল অ্যাপ্রোচ এটা অ্যাসেস করতে পারি। এখানে আমরা দেখব, এখানে একটু দেখি যে অ্যাসাইটিস, এই চার্টটা দেখেন। অ্যাসাইটিস আমরা জানি যে পেরিটোনিয়াল ক্যাভিটি যদি অ্যাবনরমাল অ্যামাউন্ট ফ্লুইড জমে তাহলে সেটাকে বলে অ্যাসাইটিস। নরমালি 5 to 10 ml বা 15 ml পর্যন্ত হাইয়েস্ট ফ্লুইড থাকতে পারে, এর বেশি যদি ফ্লুইড থাকে তখন আমরা তাকে বলি অ্যাসাইটিস। তাহলে কজগুলো কি কি? এক্সুডেটিভ অ্যাসাইটিস, ট্রান্সুডেটিভ। আমরা সবাই জানি যে এক্সুডেটিভ শব্দটা শুনলেই দুইটা কথা মাথায় আসবে, একটা হচ্ছে প্রোটিন কনসেন্ট্রেশন বেশি, হাই প্রোটিন। Exudative ascites means high protein, মানে greater than 25 gram per liter, greater than 25 gram per deciliter, আর 2.5 gram per liter বলা যায়। ঠিক আছে, তাহলে যদি প্রোটিন কনসেন্ট্রেশন বেশি থাকে অ্যাসিডিক ফ্লুইডে তখন তাকে বলি আমরা এক্সুডেটিভ, আর যদি লেস দেন 25 গ্রাম পার ডেসিলিটার হয় তাহলে সেটা বলি ট্রান্সুডেটিভ। এক্সুডেটিভ অ্যাসিডিসের সবচেয়ে কমন কজ ইন কেস অফ আওয়ার কান্ট্রি টিউবারকুলোসিস, নেক্সট ম্যালিগন্যান্সি। তাহলে টিবি ম্যালিগন্যান্সি, এই দুটো শব্দ এক্সুডেটিভের সাথে মনে রাখবেন। ট্রান্সুডেটিভ কজগুলো আমরা 4টা জেনারেলাইজড অ্যানাফিলাক্সি কজ, যে সিরোসিস, রেনাল ফেলিউর বা নেফ্রোটিক সিনড্রোম, ইনক্লুডিং নেফ্রোটিক সিনড্রোম এন্ড কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এই কজগুলো সাধারণত ট্রান্সুডেটিভ বা লো প্রোটিন। ওকে, সো এইগুলো আমার প্রিলিমিনারি কিছু কথাবার্তা। এটা লিভার সাইজ ক্লিনিক্যাল জিনিস, আমাদের এমসিকিউ মাথায় রাখতে হবে, আসবে কিন্তু পরীক্ষা এমসিকিউ, নট রিটেন, নট ক্লিনিক্যাল। এই যে ক্লিনিক্যাল সিনারিও আকারে আসে, সো আমাদেরকে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে হবে। ওকে, এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন নিয়ে আমাকে এফসিপিএস পার্ট 1টা দ্রুত কমপ্লিট করে ফেলতে হবে। ঠিক আছে, নাও দেখেন, আপনি এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করে আপনি আজ আরেকজনকে সাজেস্ট করতে পারবেন যে আমি ডেভিডসনের প্রত্যেক ওয়ার্ড পড়ছি, সে সেটাই বিশ্বাস করবে। কিন্তু অ্যাকচুয়ালি এফসিপিএস পার্ট 1 পাস করতে কিন্তু ডেভিডসনের প্রত্যেক ওয়ার্ড পড়া লাগে না। যদি পড়তে পারেন আপনার জন্য খুবই ভালো, অনেক টাইম লাগবে প্রিপারেশন নিতে। একটু যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে পরীক্ষার প্রিপারেশনটা সহজ হয়ে যায়। ওকে, তাহলে দেখেন এইখানে আমরা ফিজিওলজিতে, হেপাটোলজি, ফিজিওলজিতে ডিটেইলস আলোচনা করব, যারা আমার ফিজিওলজি ক্লাস পরে পাবেন। কিন্তু এইখানে ডেভিডসন, অ্যাকর্ডিং টু ডেভিডসন যতটুকু আছে ততটুকু যদি আমি একটু দেখাই, আমরা জানি আমাদের সবচেয়ে দেহের সবচেয়ে বড় গ্ল্যান্ড হচ্ছে লিভার, এবং এর ওজন হচ্ছে 1.2 থেকে 1.5 কেজি। ঠিক আছে, লিভারের অনেকগুলো ফাংশন আছে, আমরা পরের পেজে দেখবো। লিভারের ফাংশন গুলো নিয়ে এখানে কোনো কথাই বলবো না, শুধু এখানে আমরা দেখবো যে ক্লাসিক্যালি এই লিভারকে 2টা লোবে ভাগ করা হয়, একটা হচ্ছে লেফট লোব আর একটা হচ্ছে রাইট লোব। কি দ্বারা? ফ্যালসিফর্ম লিগামেন্ট দ্বারা। ঠিক আছে, এটা তো এইটা দেখা অ্যাকর্ডিং টু ব্লাড সাপ্লাই লিভারকে ভাগ করা হয়েছে, বাট ফ্যালসিফর্ম লিগামেন্টকে অ্যানাটমিক্যালি 2টা ভাগে ভাগ করা হয়েছে, লেফট এন্ড রাইট লোব। আরেকটা ছোট্ট লোব আছে কর্ডেট লোবস, একদম জিফার্ড প্রসেসের নিচেই কর্ডেট লোব থাকে। ঠিক আছে, but a more usual functional division is into the right and left hemiliver based on the blood supply. The blood supply এর উপর ডিপেন্ড করে রাইট এন্ড লেফট হেমিলিভার। এই হেমিলিভার কে আবার 8টা সেগমেন্টে, খালি এই সেগমেন্ট 8টা, এই সংখ্যাটা মনে রাখেন যে 8টা সেগমেন্টে সাবডিভিশন করা হয়। There are further divided into 8 segments
according to subdivisions of the hepatic and portal vein. তাহলে inferior vena cava branch হচ্ছে portal vein hepatic vein, এটার উপর ডিপেন্ড করে এই যে এই লালগুলো হচ্ছে পোর্টাল ভেইন আর এই নীলগুলো হচ্ছে হেপাটিক ভেইন। এই দুইটার উপর ডিপেন্ড করে আবার 8টা সাবডিভিশনে ভাগ করা হয়। জাস্ট আমার এটা মনে রাখতে হবে যে ক্লাসিক্যালি বা অ্যানাটমিক্যালি লেফট এন্ড রাইট লোব এই দুটোকে ভাগ করে ফ্যালসিফর্ম লিগামেন্ট দিয়ে, বাট ফাংশনাল ডিভিশন হচ্ছে রাইট এন্ড লেফট হেমিলিভার অ্যাকর্ডিং টু ব্লাড সাপ্লাই, এবং এদেরকে ফার্দার সাবডিভাইডেড করা হয় এই যে আপনার হচ্ছে এখানে পোর্টাল ভেইন এন্ড হেপাটিক ভেইন, এই দুইটা ভেইনের মাধ্যমে 8টা সাবডিভিশনে ভাগ করা হয়। আমরা নেফ্রোলজিতে পড়েছিলাম যে রেনাল সিস্টেমে কিডনির ফাংশনাল ইউনিট নেফ্রন, তাই না? সেরকম লিভারের ফাংশনাল ইউনিট কি? লিভারের ফাংশনাল ইউনিট কিন্তু হেপাটিক অ্যাসিনাস। হেপাটিক অ্যাসিনাস এই যে সেগমেন্ট, এই সেগমেন্ট গুলা যে সাবডিভিশন করা হয়, সেগমেন্টের ইম্পর্টেন্স কি? এই সেগমেন্টের ইম্পর্টেন্স কিন্তু কোশ্চেন আসে, আমাদেরকে সেটা জানতে হবে। তাহলে একটু যদি আমি ছবি দেখাই, তারপরে দেখেন এই যে একটা হেপাটিক সেগমেন্ট, দেখেন এইখান থেকে একটা সেগমেন্ট নিয়ে এটাকে মাইক্রোস্কোপে বড় করে দেখা হলো, ঠিক আছে? বড় করে কি দেখা যাচ্ছে এখানে দেখেন, একটা সেগমেন্ট থেকে নিয়ে এটা বড় করে দেখার ফলে একটা অ্যাসিনাস সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাই না? এইখানে দেখেন এইটাকে যদি আরো বড় করা হয় তাহলে একদম সেন্টার পোর্শনে এই যে এই জিনিসটা হচ্ছে সেন্ট্রাল ভেইন, আর একদম পেরিফেরিতে থাকে হচ্ছে পোর্টাল ট্রায়াড, পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট, পোর্টাল ট্র্যাক্ট যেটা বলবো আমরা। তাহলে এটা হচ্ছে একটা হেপাটিক লোভিউল, এই টোটালটা হচ্ছে এটা হচ্ছে হেপাটিক লোভিউল, ওকে? তাহলে মাঝখানে থেকে সেন্ট্রাল ভেইন আর পেরিফেরি থেকে পোর্টাল ভেইন, পোর্টাল। আবার এইটাকে দেখেন, এইটাকে আবার যদি বড় করা হয় তাহলে কি দেখা যায়? তাহলে একটা অ্যাসিনাসকে, হেপাটিক লোভিউল বা হেপাটিক অ্যাসিনাসকে যদি আমরা আরো বড় করি তাহলে দেখেন সেন্ট্রাল ভেইন, এই যে এই তিনটা, এই যে এটা হচ্ছে এটা, আর এই সেন্ট্রাল ভেইন হচ্ছে এটা। তাহলে এই দুইটা কথা মনে রাখতে হবে যে ব্লাড ফ্লো হচ্ছে সেন্ট্রাল ভেইনের দিকে, সেন্ট্রাল ভেইন থেকে পেরিফেরির দিকে হচ্ছে বাইল ফ্লো, এটা মনে রাখবেন। আর এইটাকে এই যে একটা হেপাটিক অ্যাসিনাস, এই হেপাটিক অ্যাসিনাসকে 3টা সাবডিভিশনে ভাগ করা হয়, একটা হচ্ছে জোন 1, জোন 2, জোন 3, 3টা জোনে ভাগ করা হয়। সো সেন্ট্রাল ভেইনের আশেপাশে যেটা এটা বলে পেরিসেন্ট্রাল জোন, আর যেটা এই যে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্টের পাশে পোর্টাল ভেইন যেহেতু এই জন্য পেরিভেনাস, এই 3টা জোনের জোন 2 এর তেমন কোনো ফাংশনাল সিগনিফিকেন্স নাই, বাট জোন 1 এন্ড জোন 3 এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে একটা ছোট্ট স্ট্রাকচারকে বড় করে কত কিছু দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এগুলো হচ্ছে বাইল ডাক্ট, এই বাইল ফ্লো হয় টুয়ার্ডস দ্য পেরিফেরাল পোর্টাল ট্র্যাক্ট, আর এই ব্লাড ফ্লো হয় টুয়ার্ডস দ্য সেন্ট্রাল ভেইন। জোন 1 এর ফাংশন হচ্ছে এই জোন 1 এ পেরিফেরিতে অক্সিজেন সাপ্লাই খুব ভালো, গুড অক্সিজেন সাপ্লাই, এজন্য গ্লুকোনিওজেনেসিস, বায়োসল ফর্মেশন। তাহলে বায়োসল ফর্মেশনের কোথায়? জোন 1 এ, এটা মনে রাখতে হবে। আর জোন 3 তে হচ্ছে মনোঅক্সিজেনেশন, গ্লাইকোলাইসিস, লাইপোলাইসিস, মেটাবলিক কি প্রক্রিয়া হচ্ছে, গ্লাইকোলাইসিস, লাইপোলাইসিস, গ্লুকোরনিডেশন। এই যে আমরা একটা হিমোলাইসিস হওয়ার পরে বা আরবিসি যখন 120 দিন পরে ভেঙে যায়, বিলিরুবিন যখন ব্লাডে আসে, এই বিলিরুবিন যখন আপটেক হয় লিভারে আপটেক হয়, কনজুগেশন হয়, তাই না? এই যে গ্লুকোরনিডেশন হয়, এই কনজুগেশন যে গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে এটা হয় জোন 3 তে, এটা আপনাকে মনে রাখতে হবে। জোন 3 তে হচ্ছে গ্লুকোরনিডেশন, গ্লাইকোলাইসিস, মেটাবলিক প্রক্রিয়া, গ্লাইকোলাইসিস, লাইপোলাইসিস, মনোঅক্সিজেনেশন এন্ড গ্লুকোরনিডেশন, এইটা হচ্ছে জোন 3 তে। জোন 1 এ হয় গুড অক্সিজেন সাপ্লাই, অক্সিজেন সাপ্লাই খুব ভালো, গ্লুকোনিওজেনেসিস এন্ড বায়োসল ফর্মেশন। পরীক্ষায় কিন্তু আসছে এফসিপিএস পার্ট 1 এখান থেকে, ওকে? আর এটা একটা ছবি দেখেন, এই যে গল ব্লাডার, সিস্টিক ডাক্ট আর কমন হেপাটিক ডাক্ট মিলে হয়ে যায় কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট আবার প্যানক্রিয়াসের প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিলে এবং স্ফিংক্টার ওরাই এখানে থাকে, তাই না? এইখান থেকেই আপনার হচ্ছে যদি কোনো আমরা ফ্যাটি ফুড খাই তাহলে প্যানক্রিয়াস স্টিমুলেশন হয়ে কোলাইপেজ পাঠায়, আর গল ব্লাডার থেকে এখানে আবার আইসেলস আছে, কোলিসিস্টোকাইনিন আসে, কোলিসিস্টোকাইনিন আবার এই গল ব্লাডারকে কন্ট্রাকশন করে বাইল আসে, বাইল যখন আসবে স্ফিংক্টার ফর রিল্যাক্স হবে। সো কোলিসিস্টোকাইনিনের ফাংশন হচ্ছে গল ব্লাডার কন্ট্রাকশন, স্ফিংক্টার ফর রিল্যাক্সেশন এন্ড ফ্যাটি ফুড ডাইজেশন, ওকে? সো এই হচ্ছে আমার লিভার স্ট্রাকচার, মাইক্রোস্ট্রাকচার সম্পর্কে একটু আমি বললাম। আমরা যদি একটু এখানে উপরের দিকে দেখি, দেখেন the functional unit of the liver is the hepatic acinus, তাই না? আচ্ছা, এখানে দেখেন এই liver segment is made up of multiple smaller unit known as lobule comprised of central vein। তাহলে একটা lobule কি দ্বারা তৈরি? central vein,
radiating sinusoids separated from each other by single liver plate and peripheral portal tract এগুলো হচ্ছে দেখেন এই যে একটা peripheral plate sinusoid আছে মাঝখানে যে ফাঁকা স্থানগুলো এগুলো বলে sinusoid পেরিফেরিতে থেকে portal tract আর এখানে থেকে centrally থেকে central vein ঠিক আছে so the functional unit of the liver is the hepatic acinus লিভারের ফাংশনাল ইউনিট হচ্ছে হেপাটিক অ্যাসিনাস ওকে আচ্ছা এদিকে একটু কেউ যদি রিডিং পড়তে চান পড়তে পারেন আমি কিন্তু অলরেডি ব্লাড ফ্লোর কথা আর বাইল ফ্লোর কথা বলেছি বাট আমাদের এখন অত বেশি ইম্পর্টেন্ট না এইটুকুর মধ্যে যে জোন 1 জোন 3 এর ফাংশন গুলো দেয়া আছে কিন্তু আমরা যতই এখানে পড়ি বাট আমাদের নেক্সট কোশ্চেন আসে ওই চার্ট থেকে তারপর যদি আমরা এখানে দেখি যে হেপাটোসাইট ইজ in each acinus line 3 zones তিনটা জোন এই যে দেখেন জোন 1 closest to the terminal branches of the portal vein and hepatic artery and richly supplied with oxygenated blood and blood containing highest concentration of nutrient oxygen toxins তাহলে জোন 1 এ যে ব্লাড থাকে সেখানে হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ নিউট্রিয়েন্ট এন্ড টক্সিনস পাওয়া যায় আর হেপাটোসাইট ইন জোন 3 furthest from the portal tract and closest to the hepatic vein and are therefore relatively hypoxic এখানে অক্সিজেন কম থাকে exposed to lower concentration of nutrients and toxins compared to zone 1 so আমার কিন্তু এখানে অক্সিজেন খুব ভালো এখানে কিন্তু হাইপোক্সিয়া ঠিক আছে মনোঅক্সিজেনেশন এজন্য the different perfusion and toxin exposure pattern তাহলে দেখেন এই যে জোন 1 এ খুব ভালো পারফিউশন ভালো নিউট্রিয়েন্ট পাচ্ছে ভালো ব্লাড সাপ্লাই পাচ্ছে ভালো অক্সিজেন পাচ্ছে যেটা জোন 3 তে পাচ্ছে না এটার ইম্পর্টেন্স হচ্ছে দেখেন the different perfusion of toxin and exposure pattern thus vulnerability of hepatocytes in the different zones contribute to the often patchy nature of liver injury এইজন্য লিভারে যদি কোনো ইনজুরি হয় প্যাচি নেচার হয় একদিকে ভালো একদিকে কিরকম মানে প্যাচি বুঝেন তো এই মানে এব্রো থেব্রো তাহলে যেখানে অক্সিজেন হাইপোক্সিয়া সেখানে তো এক ধরনের সাদা হয়ে যাবে তাই না আর যেখানেই ওই ধরনের আরেক ধরনের রিলেশন এইজন্য এটা বলে প্যাচি নেচার যে কুরবানির পশু কুরবানি দিয়েছেন অনেক গরু দেখবেন যে একদম টোটালটাই সাদা আবার কোনোটা দেখবেন লালের মধ্যে ছোট ছোট প্যাচি ছোপ ছোপ দাগ তাই না কোনো সাদার মধ্যে ছোপ ছোপ কালো কালো দাগ এগুলো প্যাচি নেচার অফ লিভার ইনজুরি এটা কেন ডিউ টু পারফিউশন এন্ড টক্সিন এক্সপোজার প্যাটার্ন কারণ আমি জানি পারফিউশন এন্ড টক্সিন নিউট্রিয়েন্ট হাইয়েস্ট কনসেন্ট্রেশনে জোন 1 এ থাকে আর লোয়েস্ট কনসেন্ট্রেশনে থাকে হচ্ছে জোন 3 তে ঠিক আছে সো এই হচ্ছে আমার ইম্পর্টেন্স নাও we will go to the liver cells very important এখান থেকে একটা কোশ্চেন আসে পার্ট 1 এ the liver cell কতগুলো সেল নিয়ে তৈরি hepatocyte comprises 80% of liver cell hepatocyte হচ্ছে 80% just a 1 minute okay sorry so hepatocyte comprises 80% of liver cells আমার লিভার যে যতগুলো সেল আছে তার মধ্যে hepatocyte হচ্ছে 80% the remaining 20% are the endothelial cells তাহলে বাকি 20% হচ্ছে endothelial cells lining the sinusoids okay তাহলে আমার সেলগুলো কি কি 80% হচ্ছে hepatocyte 20% হচ্ছে endothelial epithelial যারা bile duct কে লাইনিং করে cells of the immune system তাহলে epithelial endothelial cells of the immune system and macrophage that is Kupffer cells and unique populations of atypical lymphocyte unique population of atypical lymphocyte and K population of non-parenchymal cells called stellate or itocells তাহলে what are the liver cells তাহলে hepatocyte সবচেয়ে dominant liver cell hepatocyte other liver cells endothelial epithelial Kupffer cells যেটাকে macrophage বলা হয় লিভারের and atypical lymphocyte and non-parenchymal cell called stellate or itocell আজকে stellate or itocell নিয়ে কথা বলবো কারণ stellate or itocell তাদের অত্যন্ত প্রিয় একটা সেল এবং এই সেল থেকে প্রায় কোশ্চেন আসে এবং আমাদের সময় সিঙ্গেল বেস্ট আসছিল তারপরের বার এর ফাংশন আসছিল ঠিক আছে সো আমরা লিভার সেল সম্পর্কে একটা ধারণা বলবো ছবি দেখি এখানে ছবি দেখেন এই যে নন প্যারেনকাইমাল লিভার সেলস নন স্টিলেট সেল দেখেন স্টিলেট সেল থাকে কোথায় স্পেস অফ ডিস এই জায়গাটার নাম হচ্ছে স্পেস অফ ডিস স্টিলেট সেল বা আইটোসেল থাকে হচ্ছে সাইনোসয়েড লুমেনে কি কি সেল থাকে কাপফার সেল বি সেল পলিমরফোনিউক্লিয়ার সেল ঠিক আছে এটা হচ্ছে সাইনোসয়েড লুমেনে দিস ইজ হেপাটোসাইট দিস এই হচ্ছে এন্ডোথেলিয়াল সেল এটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল তাহলে স্পেস অফ ডিসে কি কি সেল পাওয়া যায় পরীক্ষা ভাবে কোশ্চেনটা আসতে পারে না স্পেস অফ ডিলে তিনটা সেল পাওয়া যায় একটা হচ্ছে স্টিলেট সেল নাম্বার 1 নাম্বার 2 ন্যাচারাল কিলার সেল নাম্বার 3 টি সেল তাহলে স্পেস অফ ডিসে পাওয়া যাচ্ছে কি কি সেল স্পেস অফ ডিসে পাওয়া যায় স্টিলেট সেল
ন্যাচারাল কিলার সেল টি সেল। স্পেস অফ ডিসে পাওয়া যায় স্টিলেট সেল, ন্যাচারাল কিলার সেল টি সেল। সাইনোসয়েডাল লুমিনে পাওয়া যায় কি কি সেল? কাফার সেল, বি সেল, পলিমরফোনিউক্লিয়ার সেল। কোশ্চেনগুলো কিন্তু এভাবে হয়, ছবি থেকে হয়, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, ধরতে পারি না। ওকে, সো স্টিলেট সেল আর আইটোসেল, এটা ইম্পর্টেন্সটা কি? যে আমরা বলি লিভার ফাইব্রোসিস বা লিভার সিরোসিস, এই স্টিলেট সেলই হচ্ছে হেপাটিক ফাইব্রোসিসের জন্য দায়ী, যেটা হচ্ছে প্রিকারসর টু সিরোসিস। সো আমরা এই যে আমাদের হেপাটিক ফাইব্রোসিস, লিভার সিরোসিস, কোন সেল দেই? স্টিলেট অর আইটোসেল। ওকে, তাহলে এছাড়াও এই স্টিলেট সেল যেহেতু একটা ফাংশন আমরা শিখে গেলাম, কিভাবে করে আমরা দেখবো, এই মেকানিজমটা দেখবো। এছাড়া আর কি কি ফাংশন আছে স্টিলেট সেল বা আইটোসেলের, আর কি কি ফাংশন আছে? এটা পরীক্ষা খুবই কমনলি পরীক্ষায় আসে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে ভিটামিন এ স্টোর করে। আমরা যে বলি যে লিভারে কিছু স্টোরেজ ফাংশন আছে, ভিটামিন এ, ডি, ভিটামিন বি12, ফ্যাট সলিউবল ভিটামিন গুলোকে স্টোর করে। এছাড়াও কিছু স্মল অ্যামাউন্ট, অল্প পরিমাণে এরা আয়রন, কপার, ফেরিটিন, হিমোসিডেট এগুলো স্টোর করে। দিস আর দি স্টোরেজ ফাংশনস অফ দ্য লিভার। এই যে স্টোরেজ ফাংশন, এর মধ্যে ভিটামিন এ স্টোর করে হচ্ছে স্টিলেট অর আইটোসেল। এছাড়াও এই যে লিভারের যে ব্লাড ফ্লো, এটা রেগুলেট করে হচ্ছে স্টিলেট অর আইটোসেল। এছাড়াও এই স্টিলেট বা আইটোসেল এরা হচ্ছে ইমিউনোলজিক্যালি অ্যাক্টিভ, দে আর ইমিউনোলজিক্যালি অ্যাক্টিভ সেলস, এন্ড ইমিউনোলজিক্যালি অ্যাক্টিভ হওয়ার কারণে এরা যে কোনো প্যাথোজেনের এগেইনস্টে ডিফেন্স শো করতে পারে। ওকে, আর আরেকটা বললাম যে দে প্লে সেন্ট্রাল রোল বা কে রোল টু দ্য ডেভেলপমেন্ট অফ হেপাটিক ফাইব্রোসিস হুইচ ইজ দ্য প্রিকারসর অফ সিরোসিস, which is the precursor। এই যে স্টিলেট সেলগুলো এমনি এমনি কি কাজ করবে? ওদের অ্যাক্টিভেশন হইতে হবে না। স্টিলেট সেল কিভাবে অ্যাক্টিভেশন হয়, কিভাবে সাইটোকাইনের রেসপন্স অ্যাক্টিভেশন আমরা ছবিতে একটু দেখবো। তার আগে এই যে ফাংশন চারটা বললাম, এই চারটা ফাংশন যদি আমরা একটু রিভিশনে দেখি, দেখেন স্পেস অফ ডিসে থাকে which contains stellate cells that is store vitamin A and play an important part in the regulating liver blood flow। তাহলে এক নম্বর ফাংশন হচ্ছে তারা ভিটামিন এ স্টোর করে। নাম্বার 2 ফাংশন, they are play an important part in regulating liver blood flow। 3 number function হচ্ছে they are immunologically active and play a role in the liver's contribution to defense against pathogens। Okay, number 4, the key role, এটা single based আসে, key role of stellate cells in terms of pathology is in the development of hepatic fibrosis, the precursor of cirrhosis। Clear? And they undergo activation in response to cytokines produced following liver injury, differentiating into myofibroblasts, which are the major producers of the collagen-rich matrix in that forms fibrous tissue। Okay, এই হচ্ছে আমার স্টিলেট সেলের ফাংশন। তাহলে স্টিলেট সেলের ফাংশন আমরা কিভাবে করে ছবি দেখি, এই যে দেখেন এটা হচ্ছে স্টিলেট সেল। যখনই লিভার ইনজিউর্ড হবে, ইনজিউর্ড হেপাটোসাইট, হেপাটিক ইনজিউর্ড থেকে, মানে ইনজিউর্ড হেপাটোসাইট থেকে কিছু প্রোডাক্ট আসবে, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1, ট্রান্সফারিন গ্রোথ ফ্যাক্টর আলফা, ঠিক আছে, পারক্সাইড প্রোডাক্ট, এগুলো আসলো। আবার প্লেটলেট থেকে আসে হচ্ছে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, প্লাটিলেট ডেরাইভড গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফারিন গ্রোথ ফ্যাক্টর বিটা 1। এরা সবাই এই স্টিলেট সেলকে অ্যাক্টিভ করে। দে আর দ্য অ্যাক্টিভেটেড স্টিলেট সেল। এরা হচ্ছে স্টিলেট সেলকে অ্যাক্টিভ করে। আবার দেখেন কাপফার সেল যেহেতু ইনজিউর্ড হয়েছে, একটা প্যাথোজেন ঢুকেছে, তখন তো কাপফার সেলও ডিফেন্স শো করার জন্য আসবে। কাপফার সেলও যখন অ্যাক্টিভেট হয়, তো এরাও রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, প্লাটিলেট গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফারিন গ্রোথ ফ্যাক্টর বিটা এগুলো পাঠায়। এই সব মিলায়ে এরা 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 এই স্টিলেট সেলকে অ্যাক্টিভেট করে। সো এই হচ্ছে অ্যাক্টিভেটেড স্টিলেট সেল। এই অ্যাক্টিভেটেড স্টিলেট সেল, এই স্টিলেট সেল যখন অ্যাক্টিভেটেড হয়ে যায়, এরা চার ধরনের ফাংশন, সাইটোকাইন প্রোডাকশন করে, ইন্টারলিউকিন 10 যেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ইন নেচার, ভেসোকনস্ট্রিকশন করে ভাই এন্ডোথেলিন 1, হেমোটক্সিস করে ভাই ইন্টারলিউকিন 8, ম্যাট্রিক্স ডিজেনারেশন যেটা ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেসের মাধ্যমে করে, এবং কোলাজেন ডিপোজিট ফাইব্রোসিস, কোলাজেন ডিপোজিটে ফাইব্রোসিস হয়, এন্ড ফাইব্রোজেনেসিস মেইনলি ট্রান্সফারিন গ্রোথ ফ্যাক্টর বিটা 1। তাহলে স্টিলেট সেল ফাইব্রোসিস করে, হেপাটিক ফাইব্রোসিস যেটা প্রিকারসর টু সিরোসিস করে মেইনলি ট্রান্সফার্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা 1। ওকে, তাহলে স্টিলেট সেল এন্ড টিজিএফ বিটা, মানে এই দুইটা শব্দ আমাকে মনে রাখতে হবে ফর হেপাটিক ফাইব্রোসিস। এই হচ্ছে আমার স্টিলেট সেল এন্ড হেপাটিক ফাইব্রোসিস করার মেকানিজম। ওকে, নাও আমরা যদি ব্লাড সাপ্লাইটা দেখি, ব্লাড সাপ্লাই যে লিভার ইজ এন ইউনিক অ্যাজ এন অর্গান অ্যাজ ইট হ্যাজ ডুয়াল পারফিউশন। এটা দুইটা পারফিউশন আছে। ইট রিসিভস মেজরিটি অফ ব্লাড সাপ্লাই ভায়া দ্য পোর্টাল ভেইন which drains blood from the gut via splanchnic circulation and is the principal route of nutrient trafficking to the liver and minority of the hepatic artery। তাহলে হেপাটিক the portal, তাহলে একটু খেয়াল করেন, পোর্টাল ভেইনের মাধ্যমেই 50 থেকে 90%
ব্লাড সাপ্লাই পায়। তাহলে হেপাটিক আর্টারির মাধ্যমে কতটুকু পাচ্ছে? 50 থেকে 10%। এইভাবে কিন্তু আমাদের সময় আমাদের পরের বার আসছিল, হ্যাঁ, 50 থেকে 10%, এটা কিন্তু ট্রু। ওকে, তাহলে যেহেতু 50 থেকে 90% পোর্টাল ভেইন, তাহলে আমার হেপাটিক আর্টারি হচ্ছে 50 থেকে 10%। আই থিঙ্ক আই এম ক্লিয়ার, রাইট? সো এই হচ্ছে আমার ব্লাড সাপ্লাই। আমরা আরো ডিটেলস হয়তো ফিজিওলজি ক্লাসগুলোতে দেখবো, কিন্তু এখানে আমরা জাস্ট অ্যাকর্ডিং টু ডেভিডসন যতটুকু জানা দরকার আমি ততটুকুই মেনশন করলাম। নেক্সট পেজে যদি আমরা একটু খেয়াল করি, এই পেজ থেকে যদি আপনাকে দুইটা তথ্য পড়ে যেতে বলা হয়, আমি অলরেডি লিভার ফাংশনের স্টোরেজ ফাংশন আলোচনা করেছি, বাকিগুলো বলি নেই। একটা বলেছি, আরেকটা হচ্ছে অ্যালবুমিন প্রথম বিন টাইম সম্পর্কে দুইটা তথ্য দিয়েছি। এই পেজ থেকে অনেকগুলো কোশ্চেন হয়েছে। আমরা যদি এখানে একটু অ্যানাটমির কিছু দিনই দেখেন, এই যে কমন বাইল ডাক্ট আমরা বললাম, কমন বাইল ডাক্ট, এই যে আমরা এখানে কিন্তু ছবি দেখেছিলাম, মনে আছে কিনা? এই যে দিস ইজ, এই হচ্ছে কমন বাইল ডাক্ট, এই পুরোটুকু এই হচ্ছে কমন বাইল ডাক্ট। ওকে, এই কমন বাইল ডাক্ট লেংথ কত একটু যদি আমরা দেখি, কমন বাইল ডাক্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি 5 সেন্টিমিটার লম্বা and 4 to 6 millimeter wide. Okay, the distal portion of the duct passes through the head of the pancreas and usually joins the pancreatic duct before entering the duodenum through the ampulla of Vater. And it should be noted that in common bile duct, pressure is maintained by rhythmic contraction and relaxation of the sphincter of Oddi. Common bile duct pressure সবসময় sphincter of Oddi rhythmic contraction relaxation সাথে জড়িত। এইটা কেন দাগা ছিলেন একটু খেয়াল করেন। This pressure exceeds gallbladder pressure in the fasting state. যখন কোনো মানুষ খালি পেটে থাকে, না খেয়ে থাকে, ডিউরিং প্রলং ফাস্টিং পিরিয়ড, এই কমন বাইল ডাক্টের প্রেসার গলব্লাডার প্রেসার যে বেশি থাকে, এই জন্য প্রেসার যে এখানে বেশি সেখানে তো কোনো কিছু আসতে পারবে না, এই জন্য বাইল কিন্তু গলব্লাডার থেকে কমন বাইল ডাক্টের মাধ্যমে ইন্টেস্টাইনে আসতে পারে না, ডিউরিনামে আসতে পারে না। এই কারণে বলা হয় ফাস্টিং স্টেট ইজ রেসপন্সিবল ফর গলব্লাডার স্টোন। বাইলগুলো জমা হতে আরো বেশি কনসেন্ট্রেটেড হয়, গলব্লাডারে স্টোন ডেভেলপ করে। ক্লিয়ার? So that bile normally flows into the gallbladder where it concentrated tenfold by resorption of water and electrolytes. এই একটা মেকানিজম আমি আপনাদেরকে জাস্ট বললাম। এছাড়া এখানে গলব্লাডারের কিছু ফাংশন আছে, এই প্যারাটা সবাই আপনারা গলব্লাডার ফাংশন জানেন, তারপরে একটু রিডিং করে নেবেন। এটা আমি মেনশন করতে যাচ্ছি না, পরীক্ষায় সাধারণত গলব্লাডার ফাংশন সার্জারিতে বেশি আসে, আমাদের খুব কমই আসে। ঠিক আছে, আমাদের যেটা আসে ইম্পর্টেন্ট লিভার ফাংশনস। লিভার ফাংশন গুলো আমরা যদি দেখি, যেটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, নিউট্রিয়েন্ট মেটাবলিজম। মেটাবলিক ফাংশন হচ্ছে 3 ধরনের মেটাবলিজমের সাথে এটা জড়িত: কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড লিপিড মেটাবলিজম। সিনথেটিক ফাংশনস অফ দ্য লিভার, পরীক্ষায় খুব জনপ্রিয় একটা কোশ্চেন, অ্যালবুমিন, কোয়াগুলেশন ফ্যাক্টর, কমপ্লিমেন্ট ফ্যাক্টর, হেপ্টোগ্লুবিন, মানে অ্যাকিউট ফেজ প্রোটিন গুলা সিনথেসিস করে, ট্রান্সফেরিন, প্রোটিয়াজ ইনহিবিটর, আলফা 9 ট্রিপসিন। ইমিউন ফ্যাক্টর মধ্যে লোকাল সেলস এন্ড কাপ্পার সেলস, লোকাল সেলস এর মধ্যে যে স্টিলার সেলটা ইমিউনিটি দেয়, এন্ড কাপ্পার সেলস দেয়, ওকে, ডিফেন্স সেলস দেয়। এক্সক্রিশনের মধ্যে দেখেন, হোয়াট আর দ্য byproduct বা product excreted by the liver: bile salt, bilirubin, drugs, phospholipid, cholesterol. These are the excretory function of the liver. Storage function: iron, copper, vitamin B, vitamin B12, A and D. তাহলে এই স্টোরেজ ফাংশনের মধ্যে কাহিনী আছে, পরীক্ষা যেটা আসে আমাদের সময় যেটা আসছিল যে লিভার স্টোরস ইন লার্জ অ্যামাউন্ট। লিভার লার্জ অ্যামাউন্টে কি কি স্টোর করে? লিভার স্টোরস ইন স্মল অ্যামাউন্ট। তাহলে মনে রাখতে হবে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন B12, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন B12, এই তিনটা লিভার লার্জ অ্যামাউন্টে স্টোর করে। আর ভিটামিন কে এন্ড ফোলেট, ভিটামিন কে, ভিটামিন ফোলেট, এগুলো সাধারণত স্মল অ্যামাউন্টে স্টোর করে। ওকে, তাহলে লার্জ অ্যামাউন্ট হচ্ছে ভিটামিন এ, ডি, B12, আর স্মল অ্যামাউন্ট করা হচ্ছে ভিটামিন কে এন্ড ফোলেট। এখানে স্টোরেজ ফাংশনের মধ্যে আয়রন, কপার, ভিটামিন কে, ফোলেট, আরো দুই একটা লেখেন, অন্যান্য বই লেখা আছে বা অন্য চিপাচাপে পাবেন, ফেরিটিন, হিমোসিডোরিন। সো স্টোরেজ ফাংশন হচ্ছে এখানে কিন্তু ভিটামিন কে হবে, ফোলেট হবে, তারপর আয়রন, সরি ফেরিটিন, হিমোসিডোরিন, ফেরিটিন এন্ড হিমোসিডোরিন। ওকে, এগুলো হচ্ছে স্টোরেজ ফাংশন। আচ্ছা, এইখানে একটা নতুন আপনাদের একটা তথ্য মেটাবলিজম সম্পর্কে দিই, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন না, যে ডিসরেগুলেশন অফ লিপিড মেটাবলিজম ইজ থট টু হ্যাভ এ ক্রিটিক্যাল রোল ইন দ্য প্যাথোজেনেসিস অফ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এটা আমরা সবাই জানি যে লিপিড মেটাবলিজম বা মেটাবলিক সিনড্রোমের সাথে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ জড়িত।
Lipids are now recognized to play a key part in the pathogenesis of hepatitis C. Lipids are now recognized to play a key part in the pathogenesis of hepatitis C, facilitating viral entry into hepatocytes. ওকে, এই তথ্যটা অনেকে আমরা জানতাম না, তাই না? আচ্ছা, এখানে একটা লাইন আমাদের পড়তে হবে, the liver produces 8 থেকে 14 গ্রাম of albumin per day and this plays a critical role in maintaining oncotic pressure in the vascular space and in the transport of small molecules like bilirubin, hormones and drugs throughout the body. ঠিক আছে, এই হচ্ছে আপনার লিভার ইম্পর্টেন্ট, প্রতিদিন কত গ্রাম করে অ্যালবুমিন তৈরি করে, এটা পরীক্ষা আসতে পারে 8 থেকে 14 গ্রাম। আচ্ছা, এখানে দেখেন ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর 279210 279210 বা 1972, এভাবে মনে রাখতে পারেন। হ্যাঁ, 1972 সাল, তাই তো? তাহলে 2791 মানে 10। ওকে, সো ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর গুলো পরীক্ষায় প্রায়ই আসে কিন্তু। আচ্ছা, এইখানে দেখেন যেটা আমি সিঙ্গেল ওয়েস্টের জন্য বলেছি যে প্রথম বিন টাইম or the INR is therefore one of the most important clinical tools available for the estimate of hepatocyte function. The hepatocyte function during acute liver injury. During acute liver injury, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, বিলিরুবিন মেটাবলিজম বাই, আমরা বিলিরুবিন মেটাবলিজম বাচ্চাকাল থেকে পড়ে আসতেছি, তারপরও যদি সহজ ভাষায় বলতে চাই বা সহজ ভাষায় বলি যে নরমালি যখনই হিমোলাইসিস হয় বা আরবিসি যখন ডিস্ট্রয় হয়ে যায় 120 দিন পরে, তখন যে বিলিরুবিনটা ব্লাডে আসে, এটা অলমোস্ট অল আর আনকনজুগেটেড। কারণ আমরা কনজুগেটেড তখনই বলি যখন এরা হেপাটোসাইট আপটেক করার পরে গ্লুকুরোনাল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে গ্লুকুরোনিডেশন হয়, তখন আমরা বলি কনজুগেটেড বিলিরুবিন। বাট নরমালি হিমোলাইসিস হওয়ার পরে, আরবিসি ভেঙে যাওয়ার পরে যে বিলিরুবিনটা ব্লাডে আসে, এটা হচ্ছে অলমোস্ট অল আর আনকনজুগেটেড। এই কথাটা মনে রাখতে হবে। এবং এটা কিন্তু ইট ইজ নট ওয়াটার সলিউবল, এটা ওয়াটার সলিউবল নয়। এবং ওয়াটার সলিউবল আনকনজুগেটেড বিলিরুবিন নেভার ওয়াটার সলিউবল, এইজন্য এরা অ্যালবুমিনের সাথে ব্লাডে বাইন্ড করে থাকে, does not pass into the urine, এইজন্য বলা হয় হিমোলাইটিক জন্ডিসে কিন্তু যে আপনার ইউরোবিলিনোজেন, ইউরোবিলিন এগুলো কিন্তু ইউরিনে পাওয়া যায় না। ওকে, সো আমার বিলিরুবিন আমার ইউরিনে কোনোভাবে, বিলিরুবিনের যে আরো কয়েকটা টাইপস আছে, স্টার্কোবিলিন, ইউরোবিলিনোজেন, ইউরোবিলিন, এগুলো তো অক্সিডেশন হয়েই হয়, সো এগুলো কিন্তু ইউরিনে পাওয়া যায় না। সো নরমালি হিমোলাইসিস হওয়ার পরে 120 দিন পরে আরবিসি ভেঙে যাওয়ার পরে যে বিলিরুবিনটা আমাদের ব্লাডে আসে, এটা হচ্ছে অলমোস্ট অল আর আনকনজুগেটেড এবং দে আর নট ওয়াটার সলিউবল, হেন্স দে বাইন্ড ইনটু দ্য অ্যালবুমিন। অ্যালবুমিনের সাথে যখনই তারা বাইন্ড করে থাকে তখনই তারা কিন্তু ইউরিনাল পাস করতে পারে না। এই আনকনজুগেটেড বিলিরুবিনই হেপাটোসাইট দ্বারা আপটেক হয়, তাই না? তাহলে এই বিলিরুবিন যখন আনকনজুগেটেড, এরা এই লিভার দ্বারা আপটেক হলো। এই লিভারে আপটেক হওয়ার পরে এরা কনজুগেটেড হয় কোথায়, কিভাবে কনজুগেটেড হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। লিভারে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রত্যেকটা সেলেই তো এন্ডোপ্লাজমিক সেলুলার স্ট্রাকচারের ইম্পর্টেন্ট স্ট্রাকচার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গিয়ে ওরা গ্লুকুরোনাল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে ওরা বিলিরুবিন মনো এন্ড ডাইগ্লুকুরোনাইট এটা ফর্মেশন করে। এই বিলিরুবিন এই যে কনজুগেশন হয়ে গেল, এরা আবার ওয়াটার সলিউবল, কনজুগেশন হওয়ার পর এরা ওয়াটার সলিউবল হয়ে যায় এবং বাইলের মাধ্যমে এরা এক্সপোর্টেড হয়। ঠিক আছে, বাইলের মাধ্যমে এই কনজুগেটেড বিলিরুবিন, এই কনজুগেটেড যখনই বাইলের মাধ্যমে আসবে কোথায়? সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে, বাইল ডাক্টের মধ্যে দিয়ে। ঠিক আছে, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে যখনই আসবে, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে এসে ওরা কোলোনিক যে ব্যাকটেরিয়া, কোলোনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে, এই যে দেখেন যখনই ইন্টেস্টাইনাল লুমিনে আসলো, কোলোনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে এই বিলিরুবিন মনো এবং ডাইগ্লুকুরোনাইট এই বাইলের মাধ্যমে আসলো। কোলোনিক ব্যাকটেরিয়ার মধ্যে স্টার্কোবিলিনোজেন, কোলোনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে ওরা কিসে পরিণত হলো? মেটাবলিজম হয়ে স্টার্কোবিলিনোজেন, যেটা আবার ফার্দার অক্সিডাইজড হয়ে, অক্সিডেশন হয়ে স্টার্কোবিলিন, যার কারণে এই স্টার্কোবিলিনোজেন এন্ড স্টার্কোবিলিন এই দুইটার কারণেই স্টুলের কালার হয় হলুদ। এবং প্রতিদিন কতটুকু স্টার্কোবিলিনোজেন তৈরি হচ্ছে? 100 থেকে 200 মিলিগ্রাম পার ডে, 100 থেকে 200। এই জন্যই বলা হয় যখনই অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করে, যখন ভিতরে অবস্ট্রাকশন হয়ে যায়, তখন কিন্তু এই বিলিরুবিন মনো এন্ড ডাইগ্লুকুরোনাইট এরা কিন্তু এই কোলনে আসতে পারে না, স্টার্কোবিলিনোজেন তৈরি হতে পারে না, স্টার্কোবিলিন তৈরি হয় না, যদি স্টুলের কালার হয় পেল। ওকে, তাহলে এই কিছু স্টার্কোবিলিনোজেন আবার এরা ব্লাডে এন্টারোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে কিছু ব্যাক করে।
ঠিক আছে, এন্টারোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে এরা ব্লাডে চলে যায়, তখন এর নাম হয়ে যায় ইউরোবিলিনোজেন। এর আবার কিছু রিঅ্যাবজর্পশনে কিছু চলে যায় কিডনিতে, কিছু চলে যায় লিভারে, কিছু চলে যায় কিডনিতে। কিডনিতে যখন এরা যাবে তখন নাম হয় ইউরোবিলিনোজেন 4 মিলিগ্রাম পার ডে। এরা আবার অক্সিডেশন হয়ে ইউরোবিলিন, এটা ইউরিনে পাওয়া যায়। সো এই হচ্ছে পাথওয়ে অফ বিলিরুবিন এক্সক্রিশন, কিভাবে বিলিরুবিন এক্সক্রিশন বা বিলিরুবিন মেটাবলিজম, এই টোটালটাই আমি যা বললাম এই প্যারাটাতে পুরোটাই আপনি পাবেন। ঠিক আছে, একদম সিম্পল মেকানিজম, পরীক্ষা না আসলেও আমাদের একটু জানা দরকার। খালি যেটা আমরা জানতে হবে যে এই যে পেল কেন হয়, হলুদ কেন হয়। তাহলে আমি যেটা বললাম যে both stercobilinogen and stercobilin are then excreted in the stool contributing to its brown color। এই ব্রাউন কালারের জন্য দায়ী বা হলুদ কালারের জন্য দায়ী হচ্ছে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে stercobilinogen, একটা হচ্ছে stercobilin। ওকে ওকে, আর এগুলো তো বললামই। ওকে, দ্য লিভার সিক্রেটস 1 থেকে 2 লিটার অফ বাইল ডেইলি। লিভার কতটুকু বাইল সিক্রেট করে? 1 থেকে 2 লিটার। এবং এই বাইলের কম্পোনেন্ট কি কি? বাইল কন্টেইনস bile acids formed from cholesterol, phospholipid, bilirubin and cholesterol। ঠিক আছে, এই হচ্ছে বাইলের কম্পোনেন্ট। সো আমার মোটামুটি পরীক্ষার জন্য জানতে হবে যে আমি কিন্তু সব বলেছি, আনকনজুগেট বিলিরুবিন হেপাটোসাইট দ্বারা আপটেক হলো, এরা দেখেন যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা টেক আপ হলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গেল এবং গ্লুকুরোনেট ট্রান্সফারের মাধ্যমে এরা মনো এবং ডাইগ্লুকুরোনেট ফর্মেশন হলো। তাহলে এই ছবিটার সময় আমি মেকানিজম গুলো বলছি, খালি এই সংখ্যাগুলো মনে রাখেন। 4 মিলিগ্রাম পার ডে ইউরোবিলিনোজেন, আর স্ট্রাকবিলিনোজেন হচ্ছে 100 থেকে 200 মিলিগ্রাম পার ডে। এমসিকিউ তে কিন্তু দিয়ে দিতে পারে। স্টোরেজ অফ ভিটামিনস এন্ড মিনারেলস, এটাও আমি আপনাদেরকে অলরেডি পরীক্ষা যেটা আসছে পার্ট 1 এ আমি অলরেডি আপনাদেরকে মেনশন করে ফেলেছি একটু আগে, তারপর আমাদের রিভিশন হয়ে যাক। ভিটামিন এ, ডি এন্ড B12, এই তিনটা ভিটামিন এ, ডি এন্ড B12 আর স্টোরড বাই দ্য লিভার ইন লার্জ অ্যামাউন্টস। তাহলে ভিটামিন এ, ডি এন্ড B12 লিভার দ্বারা স্টোর হয় লার্জ অ্যামাউন্ট, while this is vitamin K and folate, they are stored in smaller amount। তাহলে ভিটামিন এ, ডি and B12 are stored by the liver in large amounts, যেখানে ভিটামিন কে and folate is small। ঠিক, কিন্তু আপনাদেরকে আমি একটু আগে বলেছি the liver also stores iron, ferritin, hemocysteine, এটা আমি ওইখানে লিখে দিয়েছি তাই না, and কপারটা মনে নেই, কপার which is excreted in the bile। সো আরো কি কি স্টোর করে। ওকে ওকে, immune regulation, immune function of the liver ke cells of the innate immune system include Kupffer cells derived from blood monocytes and the liver macrophage natural killer cells as well as classical B and T cells of the adaptive immune systems। Kupffer cell এর ফাংশন অনেক আগে পরীক্ষা ছিল 2007-8 এর দিকে। Kupffer cell constitute the largest single most tissue resident macrophage in the body and account for 80% of the phagocytic capacity of this system। 80% phagocytic capacity এই যে আপনার ম্যাক্রোফেজিক অ্যাক্টিভিটি শো করে ওরা। সো তারা কি করে? দে রিমুভ এজেড এন্ড ড্যামেজড রেড ব্লাড সেলস, যেসব রেড ব্লাড সেল বয়স হয়ে গেছে বা হাফ লাইফ প্রায় শেষ এবং ড্যামেজড রেড ব্লাড সেলস তারা রিমুভ করে ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সেস এন্ড এন্ডোটক্সিন। সো দে রিমুভ এজেড এন্ড ড্যামেজড রেড ব্লাড সেলস, bacteria, virus, antigen antibody complex and toxin। They also produce a wide variety of inflammatory mediators that can act locally or may be released into the systemic circulation। So এই হচ্ছে আমার Kupffer cell এর functions। Now আমরা যদি নেক্সট পেজে চলে যাই, নেক্সট পেজে অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য আছে। প্রথমেই জানতে হবে হোয়াট আর দ্য লিভার ফাংশন টেস্ট। পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন FCPS পার্ট রিসেন্টলি আসছে যে ফলোইং আর দ্য লিভার ফাংশন টেস্ট, এইখানেও অনেকে ভুল করেছেন। লিভার ফাংশন টেস্ট বলতে কি কি জিনিস মেজার করে? এবার স্যার অনেক সময় লিভার ফাংশন টেস্ট গুলো বলতো কি কি? তাহলে মেজারমেন্ট অফ সিরাম বিলিরুবিন, অ্যামাইনো ট্রান্সফারেজ, অ্যালকালাইন ফসফেটেস। ঠিক আছে, অ্যামাইনো ট্রান্সফারেজ বা ALTST যেটা বলবো আমরা, গামা জিজিটি, অ্যালবুমিন। তাহলে সিরাম বিলিরুবিন, সিরাম অ্যালবুমিন, অ্যামাইনো ট্রান্সফারেজ, অ্যালকালাইন ফসফেটেস বাই ALP লেভেল, গামা জিজিটি লেভেল। ওকে, এছাড়াও দেখেন লিভার ফাংশন is best assessed by the serum albumin, প্রথম মিন টাইম, bilirubin because of the role played by the liver in synthesis। তাহলে এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোল প্লে করে অ্যালবুমিন, প্রথম মিন এন্ড বিলিরুবিন। অ্যালবুমিন, প্রথম মিন এন্ড বিলিরুবিন, এই হচ্ছে আমার লিভার ব্লাড বায়োকেমিস্ট্রি। ঠিক আছে, মানে লিভার ফাংশন টেস্ট কি কি আছে। আচ্ছা, আমরা কেন সাসপেক্টেড লিভার ডিজিজে ইনভেস্টিগেশন করব? রেডি, এগুলো পরীক্ষা আসবে না। আমরা কেন ইনভেস্টিগেশন করব? তাহলে হ্যাপাটিক কোনো অ্যাবনরমালিটি আছে কিনা, লিভার ড্যামেজের সিভিয়ারিটি বোঝার জন্য,
pattern of liver function test, that is এটা hepatic, obstructive or cholestatic, identify the specific cause and identify the possible complications. Just reading, এগুলো পরীক্ষায় আসবে না, আসলেও এমনিতেই পারবেন। নাও বিলিরুবিন এন্ড অ্যালবুমিন সম্পর্কে কয়েকটা কথা জেনে নিই, যদিও আমি মেনশন করেছি আপনাদের। দেখেন, since the plasma half life of albumin is about 2 weeks, 14 দিন, তাহলে অ্যালবুমিনের হাফ লাইফ 14 দিন। আমি কিন্তু প্রথমেই বলেছি এটা সিঙ্গেল বেস্ট আসে SBA, ওকে। যেহেতু plasma half life of albumin is about 2 weeks, albumin levels may be normal in acute liver failure. Albumin level acute liver failure normal figure, but are almost always reduced in chronic liver failure. Chronic liver failure albumin must কমবে, কারণ 14 দিন পর্যন্ত যেহেতু হাফ লাইফ, এজন্য অ্যাকিউট ইনজুরিতে, অ্যাকিউট লিভার ইনজুরিতে অ্যালবুমিন লেভেল অনেক সময় নরমাল পেতে পারেন। এজন্য অ্যাকিউট লিভার ইনজুরির মার্কার কিন্তু অ্যালবুমিন নয়। এজন্য অ্যাকিউট লিভার ইনজুরির মার্কার সবচেয়ে বেস্ট মার্কার প্রথম মিন টাইম, আর ক্রনিক লিভার ইনজুরির বোথ প্রথম মিন টাইম এন্ড অ্যালবুমিন, তবে সবচেয়ে স্পেসিফিক হচ্ছে অ্যালবুমিন। আর এই যে বিলিরুবিন নিয়ে একটা কথা বলি, the degree of elevation of bilirubin can reflect the degree of liver damage. যত বেশি বিলিরুবিন লেভেল তত বেশি লিভার ড্যামেজ, এটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন অ্যামাইনো ট্রান্সফারেসের মধ্যে হচ্ছে ALT আর AST, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেস ALT, অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেস AST, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট লিভার ফাংশন টেস্ট ইন্ডিকেট করে, তাই না? তাহলে দেখেন এটা কোথায় লোকেশন পাওয়া যায়, কোথায়, এটা জানতে হবে হেপাটোসাইটের। Alanine aminotransferase ALT and aspartate aminotransferase AST are located in the cytoplasm of hepatocyte. তাহলে অ্যালানিন ALT এর AST এর কোথায়? হেপাটোসাইটের সাইটোপ্লাজমে পাওয়া যায়। বাট AST, তাহলে ALT পাওয়া যায় সাইটোপ্লাজমে, AST ও সাইটোপ্লাজমে, বাট AST, এই যে AST, এটা দেখেন ASTs are located in the hepatocyte mitochondria also. AST পাওয়া যায় both hepatocytic mitochondria and cytoplasm, but ALT পাওয়া যায় only cytoplasm. Clear? So large increases of aminotransferase activity, যদি কখনো ALT AST অনেক বেশি বেড়ে যায়, এটা ফেভার করে হেপাটোসেলুলার ড্যামেজ, তখন আমরা বলবো হেপাটোসেলুলার ড্যামেজ, and this pattern of LFT abnormality is known as hepatic. তাহলে যদি কোনো আপনি ইনভেস্টিগেশন রিপোর্টে AST and ALT বেশি পান, অনেক বেশি, rather than ALP and gamma GGT, then it is called hepatic liver picture. যদি কোনো ইনভেস্টিগেশন রিপোর্টে AST ALT এর চেয়ে ALP, that is alkaline phosphatase, and gamma GGT, gamma glutamyl transferase বেশি পান, তখন এটাকে বলা হয় cholestatic liver function বা obstructive liver function, ঠিক আছে। নাও আমরা alkaline phosphatase এর যেটা sites of production পরীক্ষায় পার্টনে আসছিল, what are the sites of production in ALP, তাহলে ALP দেখেন ALPs are post-translationally modified, resulting in production of several different isoenzymes. Okay, কোথায় পাওয়া যায়? মেইন সাইটস অফ প্রোডাকশন হচ্ছে লিভার, GI ট্রাক্ট, বোন, প্লাসেন্টা, কিডনি। তাহলে লিভারে তৈরি হয়, GI ট্রিতে, বোনসে, প্লাসেন্টা, কিডনি, পরীক্ষা প্যাটার্ন এটা আসছিল। ওকে, গামা জিজিটি আমরা দেখি। গামা জিজিটি is a microsomal enzyme found in many cells and tissues of the body. The highest concentrations are located in the liver, where it is produced by hepatocytes and by the epithelium lining of a small bile duct. The function of GGT is to transfer glutamyl groups from gamma glutamyl peptide to other peptides and amino acids. আচ্ছা, এই গামা জিজিটির ইম্পর্টেন্স আমরা এখানে একটু দেখবো। এই যে এই ছকটা একটু দেখেন, হেপাটাইটিক এন্ড কোলেস্টেটিক লিভার ফাংশন টেস্ট, এটা থেকে কোশ্চেন আপনি জাস্ট আন্ডারস্ট্যান্ড, যখন যত বেশি বুঝবেন তত বেশি অ্যান্সার করতে পারবে। তাহলে ALP যদি কারো বেশি থাকে, তাহলে এটাকে বলবো আমরা বিলিয়ারি অবস্ট্রাকশন আছে। যদি কারো AST/ALT বেশি থাকে, হেপাটাইটিক লিভার ফাংশন abnormality। অ্যালকোহল or এনজাইম যদি কারো গামা জিজিটি বেশি বাট ALT AST নরমালি, তখন আমরা মদখোর, অ্যালকোহল or এনজাইম ইন্ডিউসিং ড্রাগস, ঠিক আছে। আর কি কি বায়োকেমিক্যাল টেস্ট আছে যেটা ইন্ডিকেট করে লিভার ফাংশন abnormality? হাইপোনাট্রেমিয়া, সিভিয়ার লিভার ডিজে, আমরা যেহেতু ADH প্রোডাকশন বেড়ে যায়, এজন্য সেকেন্ডারিলি হাইপোনাট্রেমিয়া ডেভেলপ করবে। সিরাম ইউরিয়া মে বি রিডিউসড ইন হেপাটিক, যখন হেপাটিক ফেইলিউর হয়ে যায় তখন কিন্তু ইউরিয়া মেটাবলিজমে প্রবলেম হয়, যেন সিরাম ইউরিয়া কমে যায়। when high levels of urea are accompanied by raised bilirubin, high serum creatine, low urinary sodium, that suggest hepatorenal failure. তাহলে এই হেপাটোরেনাল পিকচারটা যেটা খুব খারাপ, যখনই একটা পেশেন্টের আপনি বিলিরুবিন অনেক বেশি, সাথে ক্রিয়েটিনিন বেশি পাচ্ছেন, লো ইউরিনারি সোডিয়াম, কথাটা মনে রাখেন কিন্তু প্রত্যেকটা তথ্য
বিলিরুবিন অনেক বেশি, ক্রিয়েটিনিন অনেক বেশি, ইউরিনারি সোডিয়াম কম, তখন আপনাকে এটা ধরে নিতে হবে হেপাটোরেনাল সিনড্রোম ডেভেলপ করেছে। ঠিক আছে, and significantly elevated ferritin suggest hemochromatosis. আমরা জানি যে ফেরিটিন একটা স্টোরেজ ফাংশন দ্য লিভার, যদি এরকম স্টোর মানে না করে ব্লাডে অনেক বেশি ফেরিটিন পাওয়া যায় তখন আমরা এটা ধরে নিই যে হেমোক্রোমাটোসিস। তাহলে হিমোক্রোমাটোসিস আমরা সেকেন্ড পার্ট অফ লেকচারে আমরা ইনশাআল্লাহ নিব। এটা পরীক্ষা আসছে, the drugs that increases levels of gamma GGT। তাহলে অনেকগুলো ড্রাগস, একটু মনে রাখা একটা সহজ টেকনিক আমরা জানি, ইপিআই শিডিউলে বিসিজি ভ্যাকসিন আছে না, তাহলে বিসিজি ইন ইপিআই, বিসিজি ইন ইপিআই এটা দিয়ে সহজে মনে রাখা যায়। তাহলে বিসিজি ইন ইপিআই, বি দিয়ে দেখেন বারবিচুরেট, সি দিয়ে কার্বামেজিপিন, জি দিয়ে গ্লাইসোফুলভিন, বিসিজি, ই দিয়ে ইথানল, পি দিয়ে ফিনাইটুইন, ই দিয়ে ইথানল, পি দিয়ে ফিনাইটুইন, আর আই দিয়ে আইসোনিয়াজিড আগে ছিল 22nd এডিশনে আইসোনিয়াজিড ছিল, কিন্তু এখন আইসোনিয়াজিড উঠিয়ে দিয়েছে। ঠিক আছে, সো ড্রাগস দ্যাট ইনক্রিজ লেভেলস অফ গামা জিজিটি, বিসিজি ইন ইপিআই আমরা এটাই সাধারণত দিব। নাও হেমাটোলজিক্যাল কিছু টেস্ট দেখি যেটা লিভার ফাংশন অ্যাবনর্মালিটির সাথে অ্যাসোসিয়েটেড। যেমন দেখেন normochromic normocytic anemia may reflect recent GI tract hemorrhage, whereas chronic blood loss is characterized by hypochromic microcytic anemia secondary to iron deficiency. আর যদি কারো হাই এরিথ্রোসাইট মিন সেল ভলিউম, তাহলে ম্যাক্রোসাইটোসিস অ্যাসোসিয়েটেড অ্যালকোহলকে যদি অতিরিক্ত মদ্যপান করে তাহলে এমসিভি লেভেলটা বেড়ে যায়। লিউকোপেনিয়া may complicate portal hypertension and hyperinsulinism, যেখানে লিউকোসাইটোসিস may occur with cholangitis, alcoholic hepatitis and hepatic abscess। অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট সাধারণত এপস্টেন বারবারাস ইনফেকশনে পাওয়া যায় বা অ্যাকিউট হেপাটাইটিস দ্বারা কমপ্লিকেশন হয়ে হতে পারে। থ্রম্বোসাইটোপেনিয়া এন্ড থ্রম্বোসাইটোসিস, দুটো তথ্য জানবো যে থ্রম্বোসাইটোপেনিয়া ইজ কমন ইন সিরোসিস। কেন? ডিউ টু প্লাটিলেট প্রোডাকশন। আমরা জানি থ্রম্বোপয়েটিন অ্যানালগ বা থ্রম্বোপয়েটিন, এই প্রোটিনটা তৈরি হয় লিভার থেকে, যদি থ্রম্বোপয়েটিন তৈরি না হয় ওটা থ্রম্বোপয়েটিন থ্রম্বোসাইটোপেনিয়া তৈরি করতে পারে না। সো থ্রম্বোপয়েটিন রিকোয়ার্ড ফর প্লাটিলেট প্রোডাকশন কমে যায়, যে থ্রম্বোপয়েটিন required for platelet production is produced in the liver and levels fall with worsening liver function. The thrombopoietin required for platelet production is produced in the liver and level falls with worsening liver function. Okay. দেখেন এখানে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট, a low platelet count is often an indicator of chronic liver disease। তাহলে platelet count low এটা is often an indicator of chronic liver disease, particularly in the context of hepatomegaly। তাহলে একটা পেশেন্ট হ্যাপাটোমেগালির সাথে প্লাটিলেট কাউন্ট কম, তখন আপনাকে এটা ধরে নিতে হবে যে liver disease। But thrombocytosis is unusual in patient liver disease but may occur with active GI hemorrhage, rarely in hepatocellular carcinoma। তাহলে থ্রম্বোসাইটোসিস পাওয়া যেতে পারে লিভার প্যাথোলজি যদি জিআই হিমোরেজ হয় অথবা হেপাটোসেলুলার কার্সিনোমাতে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে থ্রম্বোসাইটোসিস পাওয়া যেতে পারে। নাও লেটস গো টু দ্য কোয়াগুলেশন টেস্ট। ভিটামিন এ ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, প্রথমে একটা কথা আমি বলেছি যে হাফ লাইফ 5 থেকে 72 আওয়ার্স, এজন্য changes in the prothrombin occur relatively quickly following liver demise, quickly, এজন্য বলা হয় these changes provide valuable prognostic information with both acute and chronic liver failure। it is single best আসে। ওকে, যে acute and chronic liver failure দুইটারই মার্কার হচ্ছে প্রথম মিনটেম। অ্যাকিউটের জন্য প্রথম মিনটেম, অ্যাকিউট এন্ড লিভার ক্রনিক দুইটাই প্রথম মিনটেম, আর ক্রনিকের জন্য স্পেসিফিক সেরাম অ্যালবুমিন লেভেল। সো অ্যান ইনক্রিজ, একটা পেশেন্টের আপনি পেলেন ইনভেস্টিগেশন রিপোর্ট ইনক্রিজ প্রথম মিনটেম অনেক বেশি, that an increased prothrombin maintain is evidence of severe liver damage or chronic liver damage. Vitamin K does not reverse this deficiency due to liver disease। যদি আসলে লিভার ডিজিজের কারণে ভিটামিন প্রথ্রম্বিন বেড়ে যায় তখন ভিটামিন কে ইনজেকশন দিলেও কিন্তু রিভার্স হয় না, বাট প্রথ্রম্বিন কারেক্ট হয়ে যাবে যদি এটা ভিটামিন কে ডেফিসিয়েন্সির কারণে প্রথ্রম্বিন বেড়ে যায়, কারণ আমরা জানি ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর হচ্ছে একটা প্রথ্রম্বিন। ঠিক আছে, ক্রনিক লিভার ডিজিজ স্ক্রিন, এটাও পার্ট 1 এ দেখেন এই ছোট ছোট বক্স থেকে কোশ্চেন আসে যে একটা পেশেন্টের ক্রনিক লিভার ডিজিজ স্ক্রিন করার জন্য কি কি টেস্ট করা যাবে। তাহলে হেপাটাইটিস বি আমরা জানি ক্রনিক হেপাটোসেলুলার হেপাটাইটিস করে, হেপাটাইটিস সি অ্যান্টিবডি ক্রনিক লিভার ইনজুরি করে, লিভার অটো অ্যান্টিবডি অটোইমিউন হেপাটাইটিস ক্রনিক লিভার ডিজিজ, অ্যানা, আসমা, আমা, অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি, অ্যান্টি স্মুথ মাসকুলার অ্যান্টিবডি, অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবিউলিনস অটোইমিউন লিভার ডিজিজ, ফেরিটিন
আমরা কখন দেখি ফেরিটিন হিমোক্রোমাটোসিস, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি একটা লিভার সিরোসিসের একটা কজ। সেরুলোপ্লাজমিন আমরা কখন দেখি উইলসনস ডিজিজ। সো এই সবগুলো হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ, এবং ক্রনিক লিভার ডিজিজ স্ক্রিন করার জন্য আমরা এই পরীক্ষাগুলো করব। ঠিক আছে, ওকে। আল্ট্রাসাউন্ড করে কি কি প্যাথোলজি বুঝতে পারবেন লিভারে? ভেরি ইজি, এটা নন ইনভেসিভ টেস্ট, এবং ফার্স্ট লাইন টেস্ট টু আইডেন্টিফাই গলস্টোন বোঝা যায়, বিলিয়ারি অবস্ট্রাকশন থাকলে বোঝা যায়, থ্রম্বোসিস থাকলে বোঝা যায়। এছাড়াও স্প্লেনোমেগালি, হেপাটোমেগালি, এগুলো কিন্তু ইজিলি, কোনো লিভার টিউমার্স, এগুলো কিন্তু ইজিলি বোঝা যায় আল্ট্রাসোনোগ্রাফিতে। এবং পোর্টাল ভেন থ্রম্বোসিস, যারা ভালো আপনার হচ্ছে ক্লিনিক্যাল আই আছে, তারা কিন্তু বুঝতে পারবেন। এই যে দেখেন একটা গলস্টোন, এই গলস্টোনের এই পিছনে দেখেন একটা পোস্টেরিয়র অ্যাকুয়াস্টিক শ্যাডো পড়েছে, দেখছেন? এই যে কালো একটা শ্যাডো, এই হচ্ছে পোস্টেরিয়র অ্যাকুয়াস্টিক শ্যাডো। ঠিক আছে, এই চার্টটা থেকে সিঙ্গেল বেস্টের জন্য আমি মনে করি পারফেক্ট একটা চার্ট। যে কোনো ভাবে ঘুরিয়ে এই চার্ট থেকে সিঙ্গেল বেস্ট কিন্তু দিতে পারে। হাউ টু আইডেন্টিফাই দ্য কজ অফ লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মালিটি। আপনি কিভাবে লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মালিটি আইডেন্টিফাই করবেন? তাহলে এখানে আমরা কিছু কিছু ক্লু পাবো, যেগুলো সিঙ্গেল, যেমন অ্যালকোহলিক লিভার ডিজিজ। আমরা পেশেন্টের কিভাবে সহজে এই চার্টটা দেখে বুঝে যায় সহজে কিভাবে আইডেন্টিফাই করা যাবে, ডায়াগনোসিস করা যাবে। অ্যালকোহলিক ডায়াগনোসিস করার জন্য প্রথমে একটা হিস্ট্রি নিতে হবে যে অ্যালকোহল খায় কিনা। লিভার ফাংশন টেস্টে দেখতে হবে যে এএসটি বেশি না এএলটি বেশি। অ্যালকোহলিক লিভার ফাংশন টেস্ট হচ্ছে এএসটি বেশি থাকে, এএলটি এবং এমসিবি অনেক বেশি থাকে সিবিসি তে। তখন এই আপনি করে ইনিশিয়াল টেস্ট করে ধারণা করবেন। এডিশনাল টেস্ট র্যান্ডম ব্লাড অ্যালকোহল করেন, ওকে, ডোপ টেস্ট যেটা, ওকে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এনএফএলডি, মেটাবলিক সিনড্রোমের আছে কিনা দেখেন আপনি, সেন্ট্রাল ওবেসিটি আছে কিনা, ডায়াবেটিস, হাইপারটেনশন, যেগুলো মেটাবলিক সিনড্রোমের কম্পোনেন্ট। লিভার ফাংশন টেস্ট করেন। লিভার বায়োপসি হচ্ছে স্পেসিফিক টেস্ট টু আইডেন্টিফাই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। ক্রনিক হেপাটাইটিস বি সি কিনা, তাহলে হিস্ট্রি নিতে হবে, ব্লাড ট্রান্সফিউশন, আইভি ড্রাগ অ্যাবিউজের। এক ইনিশিয়ালি আমরা এইচবিএসজি করব, এইচবিএসজি করে দিয়ে দেখি যে পারসিস্টেন্টলি হাই 6 মাসের বেশি ক্রনিক এসসিবি অ্যান্টিবডি সি এর ক্ষেত্রে। আর ডায়াগনোসিস প্রুভ করার জন্য ই অ্যান্টিজেন, ই অ্যান্টিবডি, এইচবিডিএন এর ভাইরাল লোড দেখার জন্য ই অ্যান্টিজেন ইনফেকশাস কিনা, এখনো হাইলি ইনফেকশাস, কিংবা এখনো পেশেন্ট ইনফেক্টিভিটি শো করছে কিনা। ই অ্যান্টিবডি দেখবো যে অ্যান্টিবডি ডেভেলপ করেছে কিনা, যেটা লো ট্রান্সমিসিবিলিটি সিগনিফাই করে। ক্রনিক হেপাটাইটিসের ডায়াগনস্টিক টেস্ট, স্পেসিফিক টেস্ট হচ্ছে এসসিবিআর। সো ইনিশিয়াল টেস্ট এন্ড এডিশনাল স্পেসিফিক টেস্ট করবো আমরা। যেমন প্রাইমারি ভিলেসিস পরীক্ষা আসছিল যে স্পেসিফিক টেস্ট কোনটা, অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি টেস্ট। লিভার বায়োপসি তো মানে কনফার্ম করবোই, কিন্তু এএমএ পজিটিভ থাকলে আমরা বলি প্রাইমারি ভিলেরি কোলাঞ্জাইটিস। প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস কখন বলি? এমআরসিপি পজিটিভ। এছাড়া আমরা ভাস্কুলাইটিসের আঙ্কা দেখি। অটোইমিউন হেপাটাইটিস, আসমা, অ্যানালকেম, এইটাই আসছে পরীক্ষায় যে ফলোইং antibodies are seen in autoimmune hepatitis. তাহলে অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, অ্যান্টি লিভার কিডনি মলিকুলার অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবুলিন, আর একটা আছে অ্যান্টি সলিবল লিভার অ্যান্টিজেন। ঠিক আছে, ফাইনালি কনফার্ম করবো লিভার বায়োপসি। হিমোক্রোমাটোসিস দেখেন ডায়াবেটিসের সাথে জয়েন্ট পেন আছে কিনা, সাথে ব্রোঞ্জ স্কিন কিনা। ট্রান্সফারেন্স স্যাচুরেশন দেখেন, ফেরিটিন ট্রান্সফারেন্স স্যাচুরেশন যদি হাই থাকে, ফেরিটিন যদি এলিভেটেড থাকে, তাহলে প্রথমে আমরা একটা ক্লু পাবো, তারপরে জেনেটিক টেস্ট করেন। ঠিক আছে, উইলসনস ডিজিজের নিউরোলজিক্যাল সাইনগুলো দেখবো, সেরুলোপ্লাজমিন লেভেল দেখবো, 24 আওয়ার ইউরিনারি কপার দেখবো, আলফা নাইট্রিটিসিন এরকম, সাথে আছে ল্যান্ডিজ আছে কিনা, আলফা নাইট্রিটিসিন লেভেল দেখেন কম কিনা। ড্রাগ ইনডিউস লিভার ডিজিজে লিভার ফাংশন টেস্ট দেখে গামা জিজিটি বেশি কিনা। সিলিয়াক ডিজিজে টিস্যু ট্রান্সগ্লুটামিনেস হাই থাকলে আমরা ধরে নিই সিলিয়াক ডিজিজ পজিটিভ, সাথে ডিউডিনাল বায়োপসি করতে পারি। এই হচ্ছে আমার ইনিশিয়াল টেস্ট এন্ড এডিশনাল স্পেসিফিক টেস্ট টু আইডেন্টিফাই লিভার ফাংশন টেস্ট abnormality and their specific causes. ওকে, না আমরা এদিকে এগুলো থেকে তেমন পরীক্ষার কোশ্চেন আসে না, আমরা এগুলো জিআইটি তে অনেক কিছু দেখে আসছি। আমরা চলে যাই লিভার বায়োপসিতে। এই যে দেখেন কন্ডিশনস রিকোয়ার্ড ফর সেফ পারকিনসন বায়োপসি, এটা রিসেন্টলি পরীক্ষা আসছে পার্ট 1 এ, যে এটা এমআরসিপি তে আসে যে আপনি লিভার বায়োপসি একটা পেশেন্টের করবেন, এটা একটা ইনভেসিভ প্রসিডিউর, পেশেন্ট আগে কোঅপারেটিভ হতে হয়। পেশেন্টের আগে দেখেন ব্লিডিং টেন্ডেন্সি প্রথম মিন টাইম যদি অনেক হাই থাকে, তাহলে কিন্তু করা যাবে না, ব্লিডিং হবে। সো প্রথম মিন টাইম লেস দেন 4 সেকেন্ডস প্রলংড। প্লাটিলেট কাউন্ট 80,000 এর বেশি থাকতে হবে। এছাড়াও কি কি জিনিস এক্সক্লুড করে নিতে হবে, কোনো বাইল ডাক্ট অবস্ট্রাকশন আছে কিনা, লোকালাইজড স্কিন ইনফেকশন আছে কিনা,
সিওপিডি আছে কিনা, মার্কড অ্যাসাইটিস আছে কিনা, সিভিয়ার অ্যানিমিয়া আছে কিনা, এই জিনিসগুলো এক্সক্লুড করে নিতে হবে। সো দিস আর দ্য কন্ডিশনস রিকোয়ার্ড ফর সেফ percutaneous liver biopsy. খুবই ইম্পর্টেন্ট। নন ইনভেসিভ মার্কার, ইনভেসিভ নন ইনভেসিভ কিছু মার্কার আছে হেপাটিক ফাইব্রোসিস। জাস্ট মার্কারগুলোর নাম আপনাকে জানতে হবে। হোয়াট আর দ্য নন ইনভেসিভ মার্কারস অফ হেপাটিক ফাইব্রোসিস? আলফা টু ম্যাক্রোগ্লোবিলিন, ফাইব্রোস্ক্যান, এগুলো আমরা দেখি। হ্যাঁ, আলফা টু ম্যাক্রোগ্লোবিলিন, হেপ্টোগ্লোবিন, ঠিক আছে, এন্ড ফাইব্রোস্ক্যান। আরেকটা আছে ম্যাগনেটিক রেজোনেন্স ইলাস্টোগ্রাফি। সেগুলো আছে নন ইনভেসিভ মার্কার অফ হেপাটিক ফাইব্রোসিস। নাও এখানে আমরা দেখি প্রেজেন্টেশন অফ লিভার ডিজিজ, দরকার নাই, এটা আপনি রিডিং পড়ে যাবেন, এটা জাস্ট রিডিং পড়ে নিয়েন, দরকার নাই। নিচে এইটা আসেন অ্যাকিউট লিভার ইনজুরি, ক্রনিক লিভার ইনজুরি। তাহলে অ্যাকিউট লিভার ইনজুরির ডমিনেন্ট কজগুলো কি কি, ক্রনিক লিভার ইনজুরির ডমিনেন্ট কজগুলো কি কি, কোন কোন কজগুলো, কোন কোন কন্ডিশনগুলো অ্যাসোসিয়েটেড উইথ বোথ অ্যাকিউট এন্ড ক্রনিক লিভার ইনজুরি। তাহলে ভাইরাল হেপাটাইটিস এ বি ই দে কজেস অ্যাকিউট লিভার ইনজুরি, বাট বি সি এরা করে ক্রনিক। তাহলে বি অ্যাকিউট, E never acute, C always chronic, A never chronic, E never chronic. ঠিক আছে? Alcoholic liver disease can cause both acute and chronic liver injury. Drugs, acute liver injury সাধারণত ড্রাগ পয়জনিং বা প্যারাসিটামল পয়জনিং, হ্যালোথেন পয়জনিং, অ্যান্টিটিউবারকুলার তিনটা ড্রাগস আছে যেগুলো অ্যাকিউট লিভার ইনজুরি করে, যেমন আইসোনিয়াজিড, রিফাম্পিসিন, পাইরোজেনামাইড। এছাড়াও হার্বাল মেডিসিন গুলো অ্যাকিউট লিভার ইনজুরি করে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এন্ড হিমোক্রোমাটোসিস এর ক্রনিক। উইলসনস ডিজিজ can cause both acute neurological symptoms and liver injury and cause chronic. Alpha nitrogen deficiency বা cryptogenic unknown chronic. Autoimmune hepatitis acute, chronic দুটি করতে পারে। PBCPS until otherwise proved chronic. Okay, এই হচ্ছে pattern of liver injury and their causes. Now আমরা let's go to the acute liver failure. Very important. Acute liver failure is uncommon but serious condition এবং progressive deterioration of liver failure নিয়ে patient present করে। তাহলে rapid progressive deterioration in liver function. প্রিন্স অফ এনসেফালোপ্যাথি, এটা আমি আপনাদেরকে সেকেন্ড পেজে প্রথমে যখন ক্লাস স্টার্ট করি তখনই কিন্তু বলেছি যে যদি এনসেফালোপ্যাথিক কোনো পেশেন্টের থাকে অ্যাকিউট লিভার ফেলিয়ার ইজ এ কার্ডিনাল ফিচার। দ্য প্রিন্স অফ এনসেফালোপ্যাথি ইজ এ কার্ডিনাল ফিচার উইথ মেন্টাল চেঞ্জেস টু প্রোগ্রেশন ফ্রম ডেলিরিয়াম টু কোমা। এইটুকুই দরকার, এর বেশি দরকার নেই। নেক্সট আমরা চলে যাই। কেউ যদি পুরোটা পড়তে চান বেটার পড়তে পারেন। প্যাথোফিজিওলজিতে যদি আমরা দেখি সবচেয়ে কমন কজ কি অ্যাকিউট লিভার ইনজুরি, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। এছাড়া আরো কজগুলো আমরা একটু পরেই দেখবো। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস দ্য মোস্ট কমন কজ ওয়ার্ল্ড ওয়াইড। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস দ্য মোস্ট কমন কজ ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড। ক্লাসিফিকেশনের যারা কজগুলো দেখি, হোয়াট আর দ্য কজ অফ অ্যাকিউট লিভার ফেলিউর ইন দ্য ইউকে বা ইন জেনারেল। তাহলে দেখেন হেপাটাইটিস এ বি ই রেয়ার, ভাইরাল ইনফেকশনস, লিভার ইনজুরি, ভাইরাল ইনফেকশনস, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড বলবো আমরা। What are the drugs causing acute liver injury? একটু আগে আপনাদেরকে মেনশন করেছি প্যারাসিটামল, হ্যালোথেন অ্যানাস্থেটিক ড্রাগ, অ্যান্টিটিউবারকুলার ড্রাগ। কি কি বলেছি? তিনটা, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরোজিনামাইড। তাহলে এই তিনটা হচ্ছে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ। এমডিএমএ, এক্সটাসি, মিথাইলিন ডাইঅক্সিমেথাম্ফেটামিন and herbal remedies. These are the drugs causing acute liver failure. সিস্টেমিক কিছু কন্ডিশন যারা অ্যাকিউট লিভার ফেলিয়ার করতে পারে, আমি একটু আগে আপনাদেরকে বলছি উইলসন ডিজিজ অ্যাকিউট লিভার অ্যাকিউট এন্ড ক্রনিক দুটোই করতে পারে। অ্যাকিউট ফ্যাটি লিভার প্রেগন্যান্সিতে অনেক সময় অ্যাকিউট সিভিয়ার কোলেস্টেরল হতে পারে। কোনো পেশেন্ট শকে চলে গেলে লিভার শাটডাউন করলে এরকম হতে পারে কার্ডিয়াক ফেলিয়ার থেকে। বাট চিয়ারি সিনড্রোম করতে পারে, হেপাটিক ভেনাস অবস্ট্রাকশন হয়ে লেপ্টোস্পাইরা, তো লিভার ইনজুরি থাকে, লিভার মেটাস্টাসিস হয়, লিম্ফোমা। এছাড়াও কিছু কজ আছে ক্রিপ্টোজেনিক, মিসসেলেনিয়াস এন্ড mushroom poisoning. So these are the causes of acute liver injury. What are the classification of acute liver failure? কি ক্লাসিফিকেশন আমরা বলবো? ক্লাসিফিকেশনের মধ্যে দেখেন তিন ভাগে ভাগ করা হয়েছে, হাইপার অ্যাকিউট, অ্যাকিউট, অ্যাকিউট লিভার ইনজুরি বলে 8 থেকে 28 দিন, 7 দিনের কমন এটাকে বলে হাইপার অ্যাকিউট, সাব অ্যাকিউট বলে 29 দিন থেকে 12 সপ্তাহ। সিঙ্গেল বেস্ট আসছে কোথ থেকে যে সিঙ্গেল বেস্ট দেয় চিন্তা করেন। এই জন্য আমি বলি কোনো ছকই বাদ দেওয়ার মতো নয়, যেগুলো একেবারেই লেস ইম্পর্টেন্ট সেগুলো আমি বলি যে আপনারা একটু রিডিং করে যাবেন, ঠিক আছে। So classification of acute liver failure: hyperacute, acute and subacute. Hyperacute কখন বলবো? যখন 7 দিনের কম, less than 7 days. আর acute কখন বলবো? 8 to 28 days. Subacute 29 days to 12 weeks. এই acute liver failure এর মধ্যে hyperacute and acute এই দুটোতে cerebral edema is very common.
বাট সাবঅ্যাকিউটে কিন্তু আনকমন। কমন কজগুলো একটু দেখে নিতে হবে। এই ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট আমরা যদি খেয়াল করি, যে সেরেব্রাল এডিমা, সেরেব্রাল এডিমা ইজ দ্য ডমিনেন্ট কজ, ডমিনেন্ট ফিচার বা হেপাটিক এনসেফালোপ্যাথি যেটা বললাম, যে সেরেব্রাল ডিস্টারবেন্স। শুনেন, অ্যাকিউট লিভার ফেলিউর যদি আপনি পড়তে চান পুরোটা পড়েন, কোনো অসুবিধা নাই, কিন্তু পরীক্ষায় কি আসে এটা আপনাকে জানতে হবে। সেরেব্রাল ডিস্টারবেন্স অফ হেপাটিক এনসেফালোপ্যাথি এন্ড অর সেরেব্রাল এডিমা ইজ দ্য কার্ডিনাল ম্যানিফেস্টেশন অফ অ্যাকিউট লিভার ফেলিউর। এইটুকুই পড়েন। প্রিভিয়াস এর কোশ্চেন দেখেন, স্যারের কাছে যখন এই হ্যাপাটোলজি চ্যাপ্টারটা যাবে তখন তাকে বলাই হয়েছে হ্যাপাটোলজি থেকে 3 থেকে 4টা কোশ্চেন, তিনটা না 4টা কোশ্চেন করতে বলা হয়। সো পুরা চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেন, বুঝেন আপনি মানে কতটা কনজেস্টেড হয়ে আসবে। আর আমরা যখন ক্লাস নেই, পড়াই, সবই পড়াই, ঠিক আছে। তো তারপরও কেউ যদি পড়তে চান সেরেব্রাল এডিমা আবার কিভাবে ম্যানিফেস্ট করে, এগুলো বলতে পারেন যে সেরেব্রাল এডিমা মে অকার ডিউ টু ইনক্রিজড আইসিপি, আনইকুয়াল রিঅ্যাক্টিং পিপল, এগুলো একটু দেখতে পারেন। এগুলো আমি অনেক সময় পড়াই, কিন্তু প্যাপিলিডিমা হচ্ছে লেট সাইন, দেখতে পারেন, কিন্তু এগুলো নট ইম্পর্টেন্ট। হেপাটিক এনসেফালোপ্যাথি, যে বারবার বলছি যে অ্যাকিউট লিভার ফেলিউরের কার্ডিনাল সিম্পটম বা সাইন সেরেব্রাল এডিমা এন্ড অ্যাজ হেপাটিক এনসেফালোপ্যাথি এন্ড অর সেরেব্রাল এডিমা। এই হেপাটিক এনসেফালোপ্যাথি গ্রেডিংটা আমাদেরকে জানা লাগবে। 4টা গ্রেড, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। আমরা সবাই জানি যে গ্রেড 4 মানে সবকিছু 4 মানেই শেষের দিকে, আনরেসপন্সিভ টু ভয়েস, মেয়ার মেডিটেশন, পেইনফুল স্টিমুলাস, মানে যখন পেশেন্ট আনকনসাস, কোনো কিছুতে কোনো রেসপন্স নেই, তখন হচ্ছে গ্রেড 4। তাই গ্রেড 4 কিন্তু আমার শেষ। গ্রেড 1 তিনটা কথা মনে রাখতে হবে: স্পিচ, স্লিপ, কনসেন্ট্রেশন, মেন্টালিটি। তাহলে স্পিচ স্লার্ট, তোতলাবে; স্লিপ প্যাটার্ন অল্টার্ড হয়ে যাবে, ডিসঅর্ডার স্লিপ রিদম; পুর কনসেন্ট্রেশন খুবই পুর, এন্ড মেন্টেশন স্লো। স্পিচ, স্লিপ, মেন্টেশন, কনসেন্ট্রেশন। আচ্ছা, গ্রেড 1 শেষ। গ্রেড 2 এখানে 2টা শব্দ, ড্রাউজি এন্ড অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, লিথার্জি প্লাস মাইনাস, ঠিক আছে। তাহলে ড্রাউজিনেস ক্যারেক্টারিস্টিক অফ গ্রেড 2 এন্ড গ্রেড 3। গ্রেড 3 হচ্ছে এমডিডিএস, গ্রেড 3 হচ্ছে এমডিডিএস। এমডি হচ্ছে দেখেন, মার্ক ডেলিরিয়াম, ড্রাউজি, ডিসওরিয়েন্টেশন, এস হচ্ছে স্লিপি বাট রেসপন্ড টু পেইন এন্ড ভয়েস, এমডিডিএস, ঠিক আছে। এই হচ্ছে 4টা গ্রেড। এই গ্রেড 4টা অবশ্যই আপনাদেরকে একটু মনে রাখতে হবে, পরীক্ষা দিয়ে দিলে কিছু করার থাকবে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষায় একটা কোশ্চেন অ্যাকিউট লিভার ফেলিউরের ম্যানেজমেন্ট থেকে আসছে, কখনো অ্যাকিউট লিভার ফেলিউরের লিভার ট্রান্সপ্লান্টেশন ইন্ডিকেটেড। এটা আমি আপনাদেরকে প্রথম কোন চ্যাপ্টারে পড়ানোর সময় যেন একটা কোশ্চেন আমি দিয়েছিলাম, আমি বলেছি যে হ্যাপাটোলজিতে আমি এটা আপনাদেরকে পড়াবো। তাহলে অ্যাকিউট লিভার ফেলিউর যেহেতু হেপাটাইটিস বি করতে পারে, ঠিক আছে, হেপাটাইটিস এ করে, এবং যে রিজনেবল যে কজগুলো আছে, কজগুলো আইডেন্টিফাই করার জন্য কিছু ইনভেস্টিগেশন আপনি করতে পারেন। কিন্তু পরীক্ষায় যেটা আসে যে অ্যাকিউট লিভার ফেলিউরের জন্য যে আমরা টেস্টগুলো, মার্কারগুলো কি কি, তাহলে একটা তো বলেছি আমি প্রথম মিনটা সবচেয়ে বেস্ট মার্কার। এছাড়াও আমরা এক্সক্লুড করার জন্য কিন্তু অ্যালবুমিন লেভেলটাও দেখি, কারণ অ্যালবুমিন লেভেলটা নরমাল থাকতে হয়, তাই না? সো আমরা কয়েকটা টেস্ট খালি দেখে আসি যে হেপাটাইটিস বি কোর আইজিএম অ্যান্টিবডি ইজ দ্য বেস্ট স্ক্রিনিং টেস্ট ফর অ্যাকিউট হেপাটাইটিস। কোর অ্যান্টিবডি কেন? যদি পেশেন্ট উইন্ডো ফেজে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ পাওয়া যাবে, এই জন্য কোর অ্যান্টিবডি। কিন্তু মেইন হচ্ছে প্রথম মিন টাইম। এই প্রথম মিন টাইমটা হচ্ছে বেস্ট মার্কার। প্রথম মিন টাইম কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি সিগনিফাইং মানে ক্লু দিবে। হ্যাঁ, তাহলে দিস ইজ দ্য ল্যাবরেটরি টেস্ট অফ গ্রেটেস্ট প্রগনোস্টিক ভ্যালু এন্ড শুড বি ক্যারিড আউট অ্যাট লিস্ট টুয়াইস ডেইলি। প্রগনোস্টিকের জন্য আমরা প্রথম মিন টাইম এর ফ্যাক্টর 5 লেভেলসটাই কিন্তু প্রগনোসিস সবচেয়ে বেশি দেখি। আচ্ছা, প্লাজমা, তাহলে অ্যাকিউট লিভার ইনজুরিতে আমরা লিভার ফাংশন টেস্টের মধ্যে এএলটিএস এগুলো দেখব। তাহলে প্লাজমা অ্যামাইনো ট্রান্সফারেন্স অ্যাক্টিভিটিস পার্টিকুলারলি হাই আফটার প্যারাসিটামল ওভারডোজ। প্যারাসিটামলের ক্ষেত্রে এএলটিএস টা বেশি হাই পাওয়া যায়, যেমন 100 থেকে 500 বেশি পাওয়া যায়। এছাড়া দেখেন প্লাজমা অ্যালবুমিন রিমেইনস নরমাল আনলেস দ্য কোর্স ইজ প্রolonged। ওকে, আর অ্যাকিউট লিভার ইনজুরি অলওয়েজ পার্কিনসন্স লিভার ভাইরাস হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। আচ্ছা, ম্যানেজমেন্ট হচ্ছে পেশেন্ট এরকম অ্যাকিউট লিভার ফেলিউর যেহেতু খুব খারাপ হয়ে যায়, কমপ্লিকেশন গুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। কমপ্লিকেশন অ্যাকিউট লিভার ফেলিউর কিন্তু খুবই খারাপ, এই কমপ্লিকেশন গুলো একটু পরেই দেখাবো। তাহলে আমরা এইখানে ইনভেস্টিগেশন একটু হ্যাপাজার্টলি দেখলেও কিন্তু এখানে সুন্দর করে দেয়া আছে, দেখেন ইনভেস্টিগেশন ডিটারমাইন দ্য কজ অফ অ্যাকিউট লিভার ফেলিউর। টক্সিকোলজি স্ক্রিন অফ ব্লাড এন্ড ইউরিন, যে পয়জনিং গুলোর কারণে হয়। এইচবিএসএজি দেখেন বিহেভিয়ারাস দিয়ে,
অ্যান্টি এইচবি মানে হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে কিনা, আইজিএম দেখেন ই ভাইরাস দিয়ে কিনা, মানে সব মার্কার গুলা কোনো ভাইরাল ইনফেকশন, উইলসন ডিজিজের জন্য সিরামিক, কপার, এনোনেটিক কপার, স্লিট ল্যাম্প পাই, অটোইমিউন হেপাটাইটিস করতেছে কিনা, অ্যানা, স্মাইল, কেমাসেলে, এই যে সলিবল লিভার অ্যান্টিজেন যেটা বলেছিলাম, ইমিউনোগ্লোবিন, আল্ট্রাসাউন্ড করেন, এগুলো হচ্ছে ইনভেস্টিগেশন। এটা পরীক্ষা কিন্তু আসতে পারে যে অ্যাকিউট লিভার ফেলিয়ারে কি কি ইনভেস্টিগেশন করবো। ম্যানেজমেন্ট কি, পেশেন্টকে অবশ্যই ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে পাঠাতে হবে, কনজারভেটিভলি ট্রিট করতে হবে। এন্ড যদি প্যারাসিটামল পয়জনিং, এনএসিটালসিন, তাহলে লিভার ট্রান্সপ্লান্টেশন কখন করব আমরা, ক্রাইটেরিয়া গুলো কি, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ লিভার ফাংশন টেস্ট, তাহলে লিভার ট্রান্সপ্লান্টেশন কখন করবে, এটি পরীক্ষা কিন্তু যে 2020 জানুয়ারিতে আসছে, এইটাই অ্যাডভার্স প্রগনোস্টিক ক্রাইটেরিয়া অ্যাকিউট লিভার ফেলিয়ার। যদি লিভার ট্রান্সপ্লান্টেশন কখন করবো, এই প্যারাসিটামল কেস নন, দুইটা মনে রাখতে হবে। যদি কোনো পেশেন্টের প্রথম মিডিয়ামে 100 সেকেন্ডের বেশি পান, তাহলে কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশন ইন্ডিকেটেড। এছাড়াও আপনি যদি জন্ডিস টু এনকেফালোপ্যাথি, মানে মনে করেন আজকে আমার জন্ডিস, এনকেফালোপ্যাথি 3 দিন পরে ডেভেলপ করেছে, বা এনকেফালোপ্যাথি 3 দিন পরে ডেভেলপ করে পারসিস্ট করছে অনেক দিন পর্যন্ত, 10 দিন 12 দিন, জন্ডিস টু এনকেফালোপ্যাথি টাইম গ্রেটার দেন 7 ডেজ, এজ 10 এর কম বা 40 এর বেশি, তারপরে যে বিলিরুবিন 300 এর বেশি, দ্যাট ইজ যদি আমরা বলি 300 মাইক্রোমোল, বা যদি আমরা নরমালি আমরা যেটা ক্যালকুলেট করি 17.6 এর উপরে চলে গেছে বেশি, অথবা প্রথম মিনিটে 50, তাহলে হয় এটা, নয় এই চারটার মধ্যে তিনটা, অথবা ফ্যাক্টর 5 লেভেল যদি লেস দেন 15% এনকেফালোপ্যাথি গ্রেড 3 or 4 থাকে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এটা হচ্ছে নন প্যারাসিটামল কেস। প্যারাসিটামল কেসের ক্ষেত্রে অ্যাসিডোসিস আছে কিনা, পিএস লেস দেন 7.3, হাইড্রোজেন আয়ন গ্রেটার দেন 50, ঠিক আছে, অথবা সিরাম ক্রিয়েটিনিন 3.5 এর উপরে চলে গেছে কিনা, বা 3.38, সরি 3.5 না 3.38, তো প্রথম মিন টাইম প্লাস, প্রথম মিন টাইম 100 সেকেন্ডের উপরে কিনা, প্লাস এনকেফালোপ্যাথি গ্রেড 3 or 4 কিনা, তখন আমরা বলবো যেটা ইন কেস অফ প্যারাসিটামল ওভারডোজ হোক আর যাই হোক, আমাকে লিভার ট্রান্সফার করতে হবে। সো এই হচ্ছে প্রগনোস্টিক মার্কার প্লাস ইন্ডিকেশন অফ লিভার ট্রান্সপ্লান্টেশন, খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই যে আইসিইউতে মনিটরিং গুলো কি করতে হয়, এটা একটু রিডিং করতে পারেন, বাট নোটস ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস অফ লিভার ফেলিউর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেইনলি দেখতে হবে 4টা অর্গান, ব্রেইন হচ্ছে এনকেফালোপ্যাথি, ব্রেইন। ব্লাডে কি কি দেখবো আমরা, ব্লাডে দেখবো ব্লাড গ্লুকোজ লেভেল, এবিজি আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করবো, যে অ্যাসিডোসিস আছে কিনা, হাইড্রোজেন কোসেন্ট, পিএইচ, ব্লাডে পিএইচ দেখবো, গ্লুকোজ দেখবো, আর কোনো ইনফেকশন আছে কিনা। তাহলে ব্লাডে কি দেখবো আমরা, ব্লাডে তাহলে 1 নম্বর হচ্ছে ব্রেইনে দেখবো এনকেফালোপ্যাথি, ব্লাডে দেখবো ব্লাড গ্লুকোজ লেভেল, পিএইচ দেখবো অ্যাসিডোসিসের জন্য, ইনফেকশন আছে কিনা ব্যাকটেরিয়াল ফাঙ্গাল, ঠিক আছে, কিডনি, রেনাল ফেলিউর, লাংস ফেলিউর, তাহলে এই কয়েকটা অর্গান, রেনাল ফেলিউর কিনা, লাংস ফেলিউর কিনা, এই হচ্ছে কমপ্লিকেশনস অফ অ্যাকিউট লিভার ফেলিউর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো অ্যাকিউট লিভার ফেলিউর থেকে প্রায় একটা কোশ্চেন আসার মতো এই পড়বেন। আরেকটা জিনিস দিয়ে আমরা অ্যাকিউট লিভার ফেলিউর শেষ করব, যে কমন কজ অফ এলিভেটেড এএসটি ও রিয়ালিটি, ইন প্যারাসিটামলের ক্ষেত্রে মেইনলি এটা ইউজ করা হয়। আপনি দেখেন আমরা বলেছি যে প্যারাসিটামল পয়জনিং এ 100 থেকে 500 টাইমস বেশি বেড়ে যেতে পারে, 300 এর বেশি কখন যাবে প্যারাসিটামল পয়জনিং, এইটাই কিন্তু পরীক্ষায় এমআরসিপি তে বেশি আসে, একটু মনে রাখেন। তাহলে এই 300 এর বেশি মেজর এলিভেশনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, অটোইমিউন লিভার ডিজিজ, ইসকেমিক লিভার, ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয়ে গেছে, মাশরুম পয়জনিং এন্ড ফ্লেয়ার অফ ক্রনিক হেপাটাইটিস বি, এই কয়েকটা কন্ডিশনে 300 এর বেশি। আর অ্যালকোহলিক, ন্যাশ, অটোইমিউন এন্ড উইলসনস ডিজিজ, এগুলোতে 100 থেকে 300, বা 100 নিচে দেখেন হেপাটাইটিস সি, বি, হিমোগ্লোবিন, ফ্যাটি লিভার, এইগুলো হচ্ছে 100 থেকে 300 এর মধ্যে। সো আমার পরীক্ষায় যদি আপনি একটা পড়ে দেন, মেজর এলিভেশনটা পড়ে দেন, ঠিক আছে, এটা দরকার নেই, এটা আমাদের রিটেনের জন্য। আমরা নেক্সট পেজে যাই, সহজ সহজ পড়া নেক্সট পেজ। কখন আমরা জন্ডিস বলবো, একটা পেশেন্টকে কখন বলবো আমরা জন্ডিস, jaundice is detectable when the plasma bilirubin exceeds 40 micromole per liter বা 2.5 মিলিগ্রাম per deciliter। যখন বিলিরুবিন লেভেল প্লাজমাতে আড়াই এর বেশি চলে যাবে, তখন আমরা বলি জন্ডিস। জন্ডিস সাধারণত 3 ধরনের, একটা হচ্ছে প্রি হেপাটিক জন্ডিস, একটা হেপাটোসেলুলার জন্ডিস, আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। পরীক্ষায় সাধারণত অবস্ট্রাকটিভ জন্ডিসটা বেশি আসে, আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসে এখানে বেশি বলা হয়েছে। তারপরও আমরা যেহেতু প্রি হেপাটিক মানে হিমোলাইটিক জন্ডিস, এটাও একটু জানার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে যদি কোনো পেশেন্টের হিমোলাইটিক জন্ডিস হয়, তার বিলিরুবিন ব্লাডে কোন ধরনের বিলিরুবিন থাকবে, তাহলে এটা হচ্ছে আনকনজুগেটেড, কারণ হিমোলাইটিক জন্ডিসে লিভার আপটেক হয়ই না বলতে গেলে। সো প্রি হেপাটিক জন্ডিস are caused by hemolysis or congenital hyperbilirubinemia and characterized by isolated raised bilirubin level, মানে শুধু বিলিরুবিনই অনেক বেশি, অন্য তেমন কোনো প্রবলেম এটা নাই। ওকে, সো আমাদেরকে মনে রাখতে হবে যে
প্রিহেপাটিক জন্ডিস মানে লিভারের আগ পর্যন্ত ব্লাডের মধ্যে যে কাহিনীটা এখানে হবে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া, কারণ লিভার আপটেক হয় না। আমরা জানি লিভার যদি আপটেক না হয় তাহলে সাধারণত যে বিলিরুবিনটা থাকে এটা অ্যালবুমিনের সাথে বাইন্ড করে থাকে এবং এটা হচ্ছে ওয়াটার ইনসলিউবল, ইউরিন দিয়ে পাস করে না। দিস ইজ প্রিহেপাটিক জন্ডিস। সাধারণত হিমোলাইসিসের যে কজগুলো আছে, আমরা হেমাটোলজি চ্যাপ্টারে হিমোলাইসিসের যে কজগুলা, ইমিউন মেকানিজম, নন ইমিউন মেকানিজম, সবগুলা ম্যালেরিয়া ইনফেকশনস, যে আপনার যে কোনো ড্রাগস, যে কোনো ভাইরাল ইনফেকশনস এর কারণে, অটোইমিউন কজের কারণে হিমোলাইসিস যেগুলো হয়, এর সবগুলা কাজেই হচ্ছে প্রিহেপাটিক জন্ডিসের কজগুলো চলে আসবে। এছাড়াও কিছু কনজেনিটাল কজ আছে যেগুলা আপনার অনেক সময় প্রিহেপাটিক জন্ডিস করতে পারে। ওকে, যেমন আনকনজুগেট হাইপারবিলিরুবিন, গিলবার্ট সিনড্রোম, ক্রিগলার-নাজার সিনড্রোম এগুলো কিন্তু করতে পারে প্রিহেপাটিক জন্ডিস। আচ্ছা, হেপাটোসেলুলার জন্ডিস। হেপাটোসেলুলার জন্ডিস হচ্ছে একটু আমরা দেখেন রিজাল্ট ফ্রম ইনএবিলিটি অফ দ্য লিভার টু ট্রান্সপোর্ট বিলিরুবিন টু দ্য বাইল। তাহলে লিভারই অক্ষম বিলিরুবিন কনজুগেশন হওয়ার পরেও বাইলে ট্রান্সপোর্ট করতে, তাহলে কনজুগেটেড বিলিরুবিনই হবে। আবার occurring as a consequence of parenchymal disease, bilirubin transport across hepatocyte may be impaired কোন পয়েন্ট থেকে, at any point between uptake of unconjugated bilirubin into the cells and transport of conjugated bilirubin into the canaliculi। আপটেক থেকে শুরু করে ট্রান্সপোর্ট পর্যন্ত দুই ভাবেই হতে পারে। এজন্য হেপাটোসেলুলার জন্ডিস সাধারণত বোথ আনকনজুগেটেড কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া নিয়ে প্রেজেন্ট করে। ওকে, আচ্ছা, তাহলে হোয়াট আর দ্য কজেস অফ হেপাটোসেলুলার জন্ডিস? ওই যেগুলো বললাম ভাইরাল ইনফেকশন গুলা, এসটিএলটি বারে যেগুলা, যে কজগুলো একটু আগে আমি আপনাদের দেখালাম, কমন কজ অফ এলিভেশন অফ এসটিএলটি, elevated serum transaminases, drugs, autoimmune liver disease, mushroom poisoning, alcoholic hepatitis, NASH, chronic hepatitis C, V, hemochromatosis, fatty liver disease, এগুলো হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিসের কজ বা ভাইরাল হেপাটাইটিস। কজেস অফ কোলিস্টেরিক জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস কনজুগেশন হয়েছে, কনজুগেশন হওয়ার পর অবস্ট্রাকশনের কারণে আর যেতে পারতেছে না ইন্টেস্টাইনে বিলিরুবিন, এটাকে বলা হয় কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া বা কজ অফ কোলিস্টেরিক জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিসের আমরা কিছু ক্যারেক্টারিস্টিক সাইন সিমটম, 4টা সাইন সিমটম স্যার অনেক সময় শুনতে আমরা মনে আছে যে স্যার বলে যে ডিপ জন্ডিস, ডার্ক ইউরিন, ইন্টেন্স প্রোরেটাস, পেল স্টুল, এগুলো হচ্ছে আর্লি ফিচার্স। এছাড়াও যেহেতু ভিতরে অবস্ট্রাকশন, ফ্যাট সলিউবল যে ভিটামিন গুলো, এগুলো ভিটামিন, এই ফ্যাট সলিউবল ভিটামিন গুলো, ভিটামিন এ, ডি, কে, এগুলা আপনার হচ্ছে ঠিক মতো মেটাবলিজম হতে পারে না, ফলে ম্যালঅ্যাবজর্পশন হয় এবং ওয়েট আস্তে আস্তে রোগীর কমতে থাকে। এবং এই ফ্যাট সলিউবল ভিটামিন গুলো ম্যালঅ্যাবজর্পশন কারণে পেশেন্টের কিন্তু প্রচুর ফ্ল্যাটুলেন্স, স্টেটোরিয়া, পায়খানায় প্রচুর দুর্গন্ধ এগুলা ডেভেলপ করে। এবং পেশেন্টের ভিটামিন ডি, ভিটামিন কে এগুলা ডেফিসিয়েন্সি হওয়ার কারণে অস্টিওম্যালাইশিয়া ডেভেলপ করে। কে ডেফিসিয়েন্সির কারণে কি ডেভেলপ করে? ব্লিডিং টেন্ডেন্সি ডেভেলপ করে। এবং অনেক পেশেন্টের আপনি অবস্ট্রাকটিভ জন্ডিসে ওই কনজুগেটেড হাইপারবিলিরুবিন হয়ে একটা সময় কি হয়, পেশেন্টের ডিপ জন্ডিস ডেভেলপ করে। এছাড়াও জেনথেলেসমা, জেনথোমা ডেভেলপ করে। আর যদি কখনো এসব পেশেন্টের ইনফেকশন হয়ে যায়, কোলাঞ্জাইটিস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফিভার, উইথ চিলস এন্ড রাইগর পেইন, এগুলো ডেভেলপ করে। সো এই হচ্ছে আমার ফিচার্স অফ কোলিস্টেরিক জন্ডিস। আর কজ গুলো আমরা কি বলবো? কজ গুলো হচ্ছে দেখেন ইন্ট্রাহেপাটিক, এক্সট্রাহেপাটিক। যদি বলে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, তখন আমরা বলতে স্টোন ইন দ্য কনভার্টেড, কোলিডোকোলিথিয়াসিস আমরা বলতাম। তারপরে যে পেরিয়াম পোলারি কার্সিনোমা, মনে আছে এইভাবে যে বলতাম? আচ্ছা, সো এক্সট্রা হেপাটিক লিভারের বাইরের কজ যদি বলি, স্টোন ইন দ্য কনভার্টেড, প্যারাসাইট, অ্যাসকারিস লাম্ব্রিকোর্স বাইল ডাক্ট একদম জমে গেছে, আটকে আছে, প্যারাসাইটিক ইনফেকশন, ট্রমাটিক বিলিয়ারি স্ট্রাকচার, ট্রমার কারণে বিলিয়ারি চ্যানেল স্ট্রাকচার হয়ে গেছে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থেকে আপনার হচ্ছে কোলিস্টেরিক জন্ডিস ডেভেলপ করলো, কারণ প্যানক্রিয়াটিক ডাক্ট আমরা দেখি যে কমন বাইল ডাক্টের সাথে অ্যাম্পুল অফ ভ্যাটারেশন মিক্সড কমিউনিকেশন হয়। কার্সিনোম অফ দ্য অ্যাম্পুলারি, প্যানক্রিয়াটিক বাইল ডাক্ট, লিভার মেটাস্টাসিস। হচ্ছে এক্সট্রা হেপাটিক কজ। ইন্ট্রাহেপাটিক কজের মধ্যে যে পিভিসি, পিএসসি, অ্যালকোহল, ড্রাগস, হেপাটিক ইনফিল্ট্রেশন, লিম্ফোমা, গ্র্যানুলোমা, অ্যামাইলয়েড মেটাস্টাসিস, সিস্টিক ফাইব্রোসিস, সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশনস, প্রেগন্যান্সি, ইনহেরিটেড কোলিস্টেরিক লিভার ডিজিজ, chronic right heart failure, regular. So these are the causes of cholesteric jaundice. These are the causes of cholesteric jaundice. Okay. So আমাকে এই কয়েকটা জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে what are the causes of cholesteric jaundice. আচ্ছা, নেক্সট আমরা যদি যাই, কে হিস্ট্রি এন্ড পেশেন্ট জন্ডিস রেডি, এগুলো দরকার নাই।
এইটা পার্ট অনেক খুব আসে, আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া কজ, কনজেনিটাল নন হিমোলাইটিক হাইপারবিলিরুবিনিয়া কজ। এর মধ্যে দুইটা ভাগ ভাগ করেছে, আনকনজুগেটেড এন্ড কনজুগেটেড। আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া হচ্ছে গিলবার্ট সিনড্রোম, ক্রিগলার নাজার। কনজুগেটেড মানে ডুবিন জনসন রোটো, কতবার যে আসছে। গিলবার্ট সিনড্রোম এটা কিন্তু খুবই একটা কমন কন্ডিশন, অনেক পেশেন্টেরই। আমাদের একটা ফ্রেন্ড ছিল যে গিলবার্ট সিনড্রোমের পেশেন্ট। দেখা যাচ্ছে যে পেশেন্ট সাধারণত যখন না খেয়ে থাকে, অনেকক্ষণ না খেয়ে থাকে, তখনই কিন্তু মাইল্ড জন্ডিস, সরাসরি হলুদ হয়ে যায়। এর কারণ হচ্ছে ওর ছোটবেলা থেকে গ্লুকুরোনাল ট্রান্সফারেজ এনজাইম একটু কম আছে, এবং এটার জন্য কোনো চিকিৎসা দরকার হয় না, এবং এটা অটোসোমাল রিসেসিভ কন্ডিশন। কিছু ক্ষেত্রে অটোসোমাল ডমিনেন্ট, মেইনলি আমরা বলবো অটোসোমাল রিসেসিভ। ওকে, ক্রিগলার নাজারের দুই টাইপ আছে, টাইপ 1 টাইপ 2, দুইটি অটোসোমাল রিসেসিভ। এন্ড ডুবিন জনসন রোটার অটোসোমাল রিসেসিভ। সবগুলো কিন্তু প্যাটার্ন গুলো জানতে হবে। আচ্ছা, টাইপ 1 দেখেন অ্যাবসেন্ট, এখানে তো কম ছিল। অ্যাবসেন্ট যেখানে যার গ্লুকুরোনাল ট্রান্সফারেজ এনজাইম, তার যে ওই বাচ্চা জন্মগ্রহণ করার পরপরই একদম সিভিয়ার জন্ডিস ডেভেলপ করে, যেটা কার্নিক টেরাস বলা হয়, র্যাপিড ডেথ ইন নিউনাট। আর টাইপ 2 হচ্ছে এইখানে কতটুকু কম ছিল, এর চেয়ে ডাবল কম গ্লুকুরোনাল ট্রান্সফারেজ। ক্লিনিক্যাল ফিচার প্রেজেন্স ইন নিউনাটস। ট্রিটমেন্ট হচ্ছে ফেনোবারবিটাল, ফটোথেরাপি অর লিভার ট্রান্সপ্লান্ট। ফেনোবারবিটাল, ফটোথেরাপি অর লিভার ট্রান্সপ্লান্ট। সো এই হচ্ছে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া। কনজুগেটেড হচ্ছে ডুবিন জনসন রোটর। ডুবিন জনসন হচ্ছে ডিক্রিজ ক্যানালিকুলার এক্সক্রিশন অফ অর্গানিক অ্যানায়ন্স আর পিগমেন্টেশন অফ লিভার বায়োপসি টিস্যু। দেখেন ডুবিন জনসন, ক্যানালিকুলার এক্সক্রিশন অফ অর্গানিক অ্যানায়ন ইনক্লুডিং বিলিরুবিন, তাহলে ক্যানালিকুলি দিয়ে এক্সক্রিট হইতে পারে না, ডেভেলপ করে। মার্জনিস ট্রিটমেন্ট ওরকম দরকার নাই। রোটর সিনড্রোম হচ্ছে ডিক্রিজ বিলিরুবিন আপটেক এন্ড ডিক্রিজ ইন্ট্রাহেপাটিক বাইন্ডিং, এটাও মাইল্ড জন্ডিস, নন নেসেসারি। ট্রিটমেন্ট দরকার নেই হচ্ছে গিলবার্ট সিনড্রোম, ডুবিন জনসন রোটর। পরীক্ষা কিন্তু এভাবে আসতে পারে যে ফলোইং কনজেনিটাল নন হিমোলাইটিক হাইপারবিলিরুবিনিমিয়া হ্যাজ doesn't need any treatment. গিলবার্ট সিনড্রোম, ডুবিন জনসন সিনড্রোম, রোটর সিনড্রোম। আবার এইভাবে যদি দিয়ে দেয় যে কাদের কাদের ট্রিটমেন্ট দরকার, মাস্ট, টাইপ 2, ক্রিগলার নাজার সিনড্রোম। ঠিক আছে, এই হচ্ছে আমার কনজেনিটাল নন হিমোলাইটিক হাইপারবিলিরুবিনিমিয়ার কজ। আমরা একটা ল পড়েছিলাম অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে, না? কোলিস্টেটিক জন্ডিস অবস্ট্রাকটিভ কেন হয় আমরা কজগুলোতে দেখছি। তাহলে ফেইল গ্রুপ হ্যাপোসাইটস টু ইনিশিয়েট বাইল ফ্লো। তাহলে হ্যাপাটোসাইট যদি বাইল ফ্লো ইনিশিয়েট করতে না পারে, তাহলে সেখানে অবস্ট্রাকশন বা জমে যাবে। অবস্ট্রাকশন অফ দ্য বাইল ডাক্ট অর পোর্টাল ট্র্যাক্ট, যদি বাইল ডাক্ট অথবা পোর্টাল ট্র্যাক্ট অবস্ট্রাকশন হয়ে যায়, সেই ক্ষেত্রে হতে পারে অবস্ট্রাকশন অফ দ্য বাইল ফ্লো ইন দ্য এক্সট্রাহেপাটিক বাইল ডাক্ট between the porta hepatis and the papilla of the fetter। এইসব কারণে অবস্ট্রাকটিভ কোলিস্টেটিক জন্ডিস হতে পারে। ফিচারগুলো আমি অলরেডি বলে ফেলেছি, আর্লি ফিচার, লেট ফিচার এন্ড কোলাঞ্জেটিসের ফিচারগুলো খুবই ইম্পর্টেন্ট। কোরভোশিয়াস ল মনে আছে, যে if gallbladder is palpable, যদি gallbladder palpable, it is not due to stone in the convert, rather it is due to carcinoma of the head of the pancreas or others। এটা হচ্ছে কোরভোশিয়াস ল। যদি gallbladder palpable হয়, তাহলে এটা কিন্তু নট ডিউ টু স্টোন ইন দ্য কনভার্ট, কারণ গলব্লাডার যদি আপনার অনেক দিন যাবত ক্রনিক কোলিসিস্টিস হয়, ওটা শ্রিঙ্ক করে যায় গলব্লাডার, তারপরে স্টোনটা মুভ করে কমন বাইল ডাক্টে, তখন তো গলব্লাডার পালপেবল হওয়ার কথা না। এই জন্যই বলা হয়েছে যদি গলব্লাডার পালপেবল হয়, তাহলে এটা ইট ইজ নট ডিউ টু স্টোন ইন দ্য কনভার্ট, রাদার ইট ইজ ডিউ টু হেড অফ দ্য প্যানক্রিয়াস, কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস। এটা হচ্ছে কোরভোশিয়াস ল। তো কোরভোশিয়াস লটা দেখেন, the jaundice is due to malignant biliary obstruction, that is pancreatic cancer. A cholangitis is characterized by Charcot's triad of jaundice, right upper quadrant pain and fever. Cholesteric jaundice are characterized related with greater elevation of ALP and GGT than hematosis. এটা তো আমি অলরেডি আপনাদেরকে আগে বলেই আসছি। সো এখানে একটা চার্ট দেয়া আছে, দেখেন ক্লিনিক্যাল ফিচার সাজেস্টিং অ্যান আন্ডারলাইং কজ অফ কোলেস্টেরিক জন্ডিস। এই চার্টটা কিন্তু মোটামুটি এইখানে যেটা আসে ফ্ল্যাকচুয়েটিং জন্ডিসের কজগুলো, এটাই পরীক্ষায় আসে। Or the cause of fluctuating jaundice, choledocholithiasis, stricture, pancreatitis, choledochal cyst, primary sclerosis। এইটি পরীক্ষায় আসে ফ্ল্যাকচুয়েটিং জন্ডিসের কজগুলো। এছাড়াও আপনি অ্যাবডোমিনাল পেইন, কোলাঞ্জাইটিস, অ্যাবডোমিনাল এগুলো দেখতে পারেন, কিন্তু পরীক্ষায় যেটা আসে এই ফ্ল্যাকচুয়েটিং জন্ডিসের কজগুলো। কেমন? ওকে, কজ অফ চেঞ্জ ইন দ্য লিভার সাইজ। হেপাটোমেগালির কজ কি কি? What are the cause of hepatomegaly? যদি লিভারে মেটাস্টাসিস হয়,
অনেকগুলো হেপাটিক সিস্ট, লার্জ অন মাল্টিপল হেপাটিক সিস্ট, সিরোসিস, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, অ্যালকোহল হিমোক্রোমাটোসিস, হেপাটিক ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন, ইনফিল্ট্রেশনের মধ্যে রয়েছে অ্যামাইলয়েড, এই হচ্ছে অ্যামাইলয়েডোসিস, এই হচ্ছে হেপাটোমেগালিক, স্মল লিভার হচ্ছে সিরোসিস। লেট now we will go for ascites, very important. আমরা ascites, variceal bleeding, hepatic encephalopathy, liver cirrhosis, portal hypertension, এইটুক পরে চারটা টপিকস পরে আমাদের আজকের লেকচার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ascites কাকে বলবো? ascites থেকে একটা কোশ্চেন মাস্ট পরীক্ষায় পাবেনি। লেকচারটা শুরুর পরে আপনাদের ascites খুব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ascites কখন আমরা বলবো? যখন অ্যাকুমুলেশন অফ ফ্রি ফ্লুইড ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, যখন পেরিটোনিয়াল ক্যাভিটিতে ফ্রি ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে যায় তখনই আমরা বলি ascites। ঠিক আছে, স্মল অ্যামাউন্ট অফ ascites তেমন কোনো সিম্পটম থাকে না, বাট যদি 1 লিটারের বেশি হয় সেক্ষেত্রে অ্যাবডোমিনাল ডিস্টেনশন, তাহলে ফ্ল্যাঙ্ক ফুল, শিফটিং ডালনেস অর পারকাশন when the ascites is marked fluid thrill or fluid wave positive পাওয়া যায়। আদার ফিচার, তাহলে হোয়াট আর দ্য ফিচার্স অফ ascites? এগুলো হচ্ছে যে অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ফুল ফ্ল্যাঙ্কস, শিফটিং ডালনেস পজিটিভ, ফ্লুইড থ্রিল পজিটিভ বা ফ্লুইড ওয়েভ পজিটিভ, ইভার্শন অফ দ্য আম্বিলিকাস, হার্নিয়া, অ্যাবডোমিনাল স্ট্রায়া, ডাইভেরিকেশন অফ দ্য রেকটি। সাধারণত রেকটাস মাসলটা থাকে এরকম, এটা যদি একটা মানুষের অ্যাবডোমেন হয় এটা মনে করেন আম্বিলিকাস, রেকটাস মাসল গুলা আমি তো দেখাতে পারতেছি না আসলে, সুন্দরভাবে থাকে রেকটাস মাসল গুলা। হ্যাঁ, মনে করেন এইভাবে এসে এটা কোনাকুনি ভাবে মিললো আর কি। এই যে রেকটাস মাসল গুলো এইভাবে থাকলো, এই রেকটাস মাসল গুলো স্প্লিট হয়ে যায়। আচ্ছা, এটা আমি ছবিতে দেখাতে পারতেছি না, স্প্লিট হয়ে গিয়ে এরকম হয়ে যায়, মানে স্প্লিট হয়ে গেল, এরকম সুন্দর কার্ভ থেকে স্প্লিট হয়ে গেল, মানে ভাগ হয়ে গেল, ডাইভ্যারিকেশন অফ দ্য রেকটি, রেকটাস মাসল গুলো দুই সাইডে। আপনার এটা ছবিটি নেটে সার্চ দিয়ে ইমেজে দেখে নেবেন। হ্যাঁ, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট সায়েন্স অফ অ্যাসাইটিস। আমি এটা মুছে দিচ্ছি ছবিগুলো। ডাইলেটেড সুপারফিশিয়াল অ্যাবডোমিনাল ভেইন পাওয়া যেতে পারে। সো দিস আর দ্য ফিচার্স অফ অ্যাসাইটিস। অ্যাসাইটিস এর কারণ কি? অ্যাসাইটিস এর কারণ এবং মেকানিজম, কিন্তু সিঙ্গেল লিস্টে যদি আছে স্প্ল্যাকনিক ভ্যাসোডাইলেশন ইজ দ্য থট টু দ্য মেইন ফ্যাক্টর লিডিং টু অ্যাসাইটিস। স্প্ল্যাকনিক ভ্যাসোডাইলেশন। আমরা কজেসে যাওয়ার আগে আমরা একটু মেকানিজমটা যদি দেখি, যখন একটা পেশেন্ট সিরোসিস ডেভেলপ করে কতগুলা মেকানিজমে কাজ করে। এক নম্বর হচ্ছে লিভার অ্যালডোস্টেরন মেটাবলিজম করতে পারে না, অ্যালডোস্টেরন মেটাবলিজম কমে যায়, রিডিউসড। অ্যালডোস্টেরন মেটাবলিজম কমে গেছে ফলে কি হচ্ছে? রিডিউসড ব্লাডে অ্যালডোস্টেরন বেশি বেশি পারসিস্ট করতেছে। এই অ্যালডোস্টেরন কি করে? সল্ট এন্ড ওয়াটার রিটেনশন, অ্যাসাইটিস। এই দেখেন অ্যালডোস্টেরন এক। দুই নম্বর স্প্ল্যাকনিক ভ্যাসোডাইলেশন, মানে আদার ভিসেরাগুলা পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করার কারণে, অ্যাসাইটিস এর কারণে আপনার হচ্ছে স্প্ল্যাকনিক ভ্যাসোডাইলেশন, নাইট্রিক অক্সাইড একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্প্ল্যাকনিক ভ্যাসোডাইলেশন, ভিসেরার যখন ব্লাড ভেসেল গুলা যেগুলো ভেনাস সাপ্লাই দেয় সেগুলো যখন ভ্যাসোডাইলেশন হয় তখন কিন্তু সার্কুলেশন ফিলিং হয় না, আন্ডার ফিলিং অফ সার্কুলেশন, ফলে ব্লাড ফ্লো, কিডনি যতটুকু ব্লাড পাওয়া দরকার ততটুকু ব্লাড পায় না, রিডিউসড রেনাল ব্লাড ফ্লো। এইখান থেকেও কিন্তু আপনার এই যে রিডিউসড রেনাল ব্লাড ফ্লো, আন্ডার পারফিউশন, হাইপার পারফিউশন কিন্তু রেনিন-অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকে অ্যাক্টিভেট করে, এটাও একটা ইম্পর্টেন্ট কজ। আবার পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করার কারণে ডিরেক্টলি অ্যাসাইটিস। লিভার যেহেতু সিরোসিক, অ্যালবুমিন কমে যাওয়ার কারণে অনকোটিক প্রেসার কমে যাচ্ছে, ট্রান্সডিউরেশন অফ ফ্লুইড হচ্ছে। সো এই হচ্ছে আমার মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যাসাইটিস। আর যদি লিম্ফ ফ্রম এক্সিডস লিম্ফ রিটার্ন, লিম্ফেটিক অবস্ট্রাকশনের কারণে হতে পারে। তাহলে প্যাথোজেনেসিস হচ্ছে এটা, মেইন মেকানিজম হচ্ছে স্প্ল্যাকনিক ভ্যাসোডাইলেশন, যেটা আপনার পরীক্ষায় আসে। কজেস অফ অ্যাসাইটিস, হোয়াট আর দ্য কজেস অফ অ্যাসাইটিস? অ্যাসাইটিস এর কজ দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে লো স্যাক, হাই স্যাক, এক্সুডেটিভ ট্রান্সুডেটিভ। আমরা প্রথম ছকে এখানে এখন লো স্যাক আর হাই স্যাক অনেকেই মনে রাখতে পারেন না, আমি একটা টেকনিক শিখিয়ে দিব। আগে জানতে হবে হোয়াট ইজ স্যাক, সিরাম অ্যাসিটিস অ্যালবুমিন গ্রেডিয়েন্ট মানে কি। অ্যাসিটিক ফ্লুইড অ্যালবুমিন থেকে যদি সিরাম অ্যালবুমিন বাদ দেন তাইলে হচ্ছে আমরা স্যাক পাবো। আমরা যদি একটু এখানে দেখি,
আমরা সরি এক হচ্ছে অ্যাসাইটিক ফ্লুইড অ্যালবুমিন, অ্যাসাইটিক ফ্লুইড অ্যালবুমিন বিয়োগ সিরাম অ্যালবুমিন লেভেল। অ্যাসিটিক ফ্লুইড সিরাম অ্যালবুমিন থেকে অ্যাসিটিক ফ্লুইড লেভেল বাদ দিলে যেটা পাওয়া যাবে এটা স্যাক সিরাম অ্যাসিড। যদি এই এক যদি গ্রেটার দেন 11 গ্রাম পার লিটার হয় সেটাকে বলবো আমরা ট্রান্সুরেটিভ। নরমালি আমরা যেটা বলতাম যে এক্সুরেটিভ মানে হচ্ছে এক্সুরেটিভ মানে হচ্ছে গ্রেটার দেন এক্সুরেটিভ ইকুয়াল টু normally greater than 25, তাই তো? এটা হচ্ছে এক্সুরেটিভ। এক্সুরেটিভ গ্রেটার দেন 20, বাট স্যাকের ক্ষেত্রে হয়ে যাবে লেস দেন 11। ট্রান্সুরেটিভ হচ্ছে লেস দেন than 11। ট্রান্সুরেটিভ স্যাক ইন্ডিকেটস ট্রান্সুরেটিভ বা হাই স্যাক। এক্সুরেটিভ এইটাই হচ্ছে, এটাকে আমরা বলবো ইকুয়াল টু এক্সুরেটিভ মিন্স লো স্যাক, লো স্যাক, মিন হাই স্যাক। ঠিক আছে, তাহলে আমাকে এখন বুঝতে হবে এই ট্রান্সুরেটিভ মিন্স or indicates portal hypertension। এই হচ্ছে স্যাক। স্যাক তাহলে অ্যাসিটিক ফ্লুইড অ্যালবুমিন থেকে যদি আমরা সিরাম অ্যালবুমিন বিয়োগ দিই তাহলে স্যাক পাবো এক্সুরেটিভ স্যাক এন্ড ট্রান্সুরেটিভ। এক্সুরেটিভ কজ এন্ড ট্রান্সুরেটিভ কজ। এক্সুরেটিভ মিন্স লো স্যাক, ট্রান্সুরেটিভ মিন্স হাই স্যাক। আচ্ছা, কোন কজ গুলো আমরা কিভাবে মনে রাখবো? ট্রান্সুরেটিভ গুলো কজ একটু খেয়াল করেন। আচ্ছা, যেহেতু ট্রান্সুরেটিভ এখানে আছে ট্রান্সুরেটিভ টাইমে লিখে দিই। ট্রান্সুরেটিভ স্যাক মনে রাখার একটা উপায় হচ্ছে সহজ। আমরা ট্রান্সুরেটিভ কজ গুলো তো সবগুলোই জানি, তাই না? যে চারটা কজ, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিউর, ক্রনিক লিভার ডিজিজ, লিভার সিরোসিস, নেফ্রোটিক সিনড্রোম এন্ড প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এটি তো আমরা সাধারণত জানি কি প্রোটিন লজিং এন্টারোপ্যাথি, কিন্তু এখানে নেফ্রোটিক সিনড্রোমটা এক্সেপশন হয়ে যাবে। হ্যাঁ, নেফ্রোটিক সিনড্রোমটা এখানে থাকবে না। ট্রান্সুরেটিভে ট্রান্সুরেটিভ অ্যাসাইটিসে ট্রান্সুরেটিভ অ্যাসাইটিস ট্রান্সুরেটিভ অ্যাসাইটিসের আমরা কিন্তু কজ পড়ে আসছি, ইনক্লুডিং একদম প্রথম পেজে। মনে করে দেখেন, একদম প্রথম পেজে কিন্তু আমরা ট্রান্সুরেটিভ অ্যাসাইটিসের যে কজ ওখানে কিন্তু নেফ্রোটিক সিনড্রোম ছিল। বাট স্যাগের ক্ষেত্রে ইন কেস অফ স্যাগ, যখন স্যাগ চলে আসবে তখন কিন্তু নেফ্রোটিক সিনড্রোম থাকবে না। তাহলে ট্রান্সুরেটিভ মিন্স সহজ হিসাব লিভার কজ, লিভার কজ প্লাস হার্ট কজ, লিভার কজ, হার্ট কজ মিক্স সিনড্রোম। ঠিক আছে, আর এক্সুরেটিভ কজগুলো এখানে আমরা বলবো সবই যে টিবি ম্যালিগন্যান্সি তো বলছি, তাই না? এখানে খালি যে নেফ্রোটিক সিনড্রোমটা কিন্তু চলে আসছে। নেফ্রোটিক সিনড্রোম যেটা এক্সেপশন, হ্যাঁ, নেফ্রোটিক সিনড্রোমটা মনে রাখবেন। নেফ্রোটিক সিনড্রোম হাইপোথাইরয়েডিজমটা এক্সেপশন হিসেবে আপনাদেরকে, মানে আদার্স নেফ্রোটিক সিনড্রোম বা সহজ কথায় আদার অর্গানস, লিভার হার্ট বাদে আদার অর্গানস, টিবি ম্যালিগন্যান্সি,
TB malignancy, pancreas, other organ bolte pancreas cause plus thyroid gland, thyroid plus kidney nephrotic syndrome, ঠিক আছে? এই হচ্ছে কজ। তাহলে আপনার লিভার কজ গুলো যদি আমরা খেয়াল করি, তাহলে লিভার কজ গুলো, তাহলে আমরা এটা একটু মুছিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ। লিভার কজ, হার্ট কজ, মিক্স সিনড্রোম, এই তিনটা মনে রাখেন। একটু দেখেন এখানে হাই সেক বা ট্রান্সিটিভ যেটা বলেছি, লিভার কজ হেপাটিক সিরোসিস, বার্চিয়ারি সিনড্রোম, হেপাটিক ভেন অবস্ট্রাকশন হয়, সাইনোসোইডাল অবস্ট্রাকশন সিনড্রোম, ভেনো-অক্লুসিভ ডিজিজ, ঠিক আছে। আর হার্ট কজের মধ্যে হচ্ছে কার্ডিয়াক ফেলিউর, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, মিক্স সিনড্রোম। আর ওই যে এটা তো নরমালি বললাম, প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি, ম্যালনিউট্রিশন, এগুলোতে লিভার অ্যাবনর্মালিটি হয়ে হাইপোপ্রোটিনিমিয়া, লিভার সিনথেটিক ফাংশন কমে গিয়ে হয়। আচ্ছা, হাই সেক। লো সেকের মধ্যে এক্সেপশন আগে বলেছি নেফ্রোটিক সিনড্রোম, টিবি ম্যালিগন্যান্সি, হেপাটিক ম্যালিগন্যান্সি, পেরিটোনিয়াল ম্যালিগন্যান্সি, প্যানক্রিয়াস কজ প্যানক্রিয়াটিক প্যানক্রিয়াটিস, থাইরয়েড কজ হাইপোথাইরয়েডিজম। এছাড়াও দেখেন লিম্ফেটিক অবস্ট্রাকশন আছে। সো এই হচ্ছে কজ অফ অ্যাসাইটিস। তাহলে আমার মনে হয় যে হাই সেক লো সেক নিয়ে আর কোনো কনফিউশন কারো থাকা উচিত নয়। তাহলে আমরা যদি একটু খেয়াল করি ইনভেস্টিগেশনস, কি কি ইনভেস্টিগেশন আমরা করব? সবচেয়ে বেস্ট ওয়ে অফ ডিটেক্টিং অ্যাসাইটিস আল্ট্রাসোনোগ্রাফি। Ultrasonography is the best means of detecting ascites, particularly in the obvious and those with small volumes. So those with small volumes of fluid. আচ্ছা, এখানে একটা তথ্য পেলাম যে আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে বেস্ট মিনস অফ ডিটেক্টিং অ্যাসিডিস, পার্টিকুলারলি ইন দ্য অবভিয়াস এন্ড দোজ উইথ স্মল ভলিউমস অফ ফ্লুইড। আচ্ছা, এইখানে দেখেন কোন কোন পেশেন্টের প্লিউরাল ইফিউশনস আর ফাউন্ড ইন অ্যাবাউট 10% অফ পেশেন্ট। 10% পেশেন্টের ক্ষেত্রে প্লিউরাল ইফিউশনস পাওয়া যায়। তাহলে প্লিউরাল ইফিউশনস আর ফাউন্ড ইন অ্যাবাউট 10% অফ পেশেন্টস অ্যাসাইটিসের সাথে, ইউজুয়ালি অন দ্য রাইট সাইড, হেপাটিক হাইড্রোথ্রাম্বস। আচ্ছা, ও মিক্স সিনড্রোম আমি মিস করে আসছি। মিক্স সিনড্রোম কখন বলবো? The mixed syndrome is the association of right pleural effusion with or without ascites and benign ovarian tumor. তাহলে right sided pleural effusion with or without ascites plus benign tumor, benign ovarian tumor is called mixed syndrome. ঠিক আছে? তাহলে প্লিউরাল ইফিউশনস কত পার্সেন্ট পেশেন্টের পাওয়া যেতে পারে অ্যাসিডিসের ক্ষেত্রে? আজকে আমরা অ্যাসিডিস দিয়ে শেষ করি, অনেক বড় তো, অ্যাসিডিস আস্তে আস্তে না পড়ে গেলে ঝামেলা হয়ে যাবে। আমরা হেপাটোলজিটা ভালো করে পড়বো, হ্যাঁ। ওকে, তাহলে প্লিউরাল ইফিউশনস আর ফাউন্ড ইন অ্যাবাউট 10% অফ পেশেন্টস, ইউজুয়ালি অন দ্য রাইট সাইড। লেফট সাইডে যদি প্লিউরাল ইফিউশন হয় তাহলে অন্য প্যাথোলজি চিন্তা করতে পারি, কিন্তু বলে আছে most smaller aneurysm but occasionally massive hydrocephalus, but pleural effusions, particularly those on the left side, should not be assumed to be due to the ascites. মনে থাকবে এই কথাটা? আচ্ছা, নাও আমরা স্যাগের কথা যেটা বললাম টোটালি খুব সুন্দরভাবে, আমি যা স্যাগ বললাম এখানে সুন্দরভাবে ব্যাখ্যা সহ দেয়া আছে। এই যে আমি যে আপনার হিসাবটা দেখালাম, এই হিসাবটাই কিন্তু এই টোটালটাই হিসাবটা এখানে দেয়া আছে, ঠিক আছে? তাহলে এটা আমার ডেসক্রাইব করা লাগলো না। আচ্ছা, এখন আসলে অ্যাসাইটিক ফ্লুইড আপনি ড্র করে কি কি ফ্লুইড দেখে ধারণা করতে পারেন আর কি কি ইনভেস্টিগেশন সেন্ড করবেন। তাহলে সিরোসিস আমরা কখন দেখে মানে বুঝা যাবে কিনা অ্যাসিডিক ফ্লুইড ড্র করার কারণে সময় যদি ক্লিয়ার বা স্ট্র কালার হয় তখন এটা সিরোসিস এর কারণে, যদি ব্লাডি হয় ম্যালিগন্যান্সি, ক্লাউডি হলে ইনফেকশন, যদি হেভি বাইল স্টেনিং হয় biliary কমিউনিকেশন, এন্ড যদি মিল্কি হয় দুধের মতো সাদা হয় লিম্ফেটিক অবস্ট্রাকশন। এই হচ্ছে অ্যাসিডিক ফ্লুইডের কজ বাই প্যারেন্টস। আর ইউজফুল ইনভেস্টিগেশন হচ্ছে টোটাল অ্যালবুমিন এন্ড প্রোটিন, অ্যামাইলেজ, অ্যাসিটিক অ্যামাইলেজ দেখতে পারি, প্যানক্রিয়াটিক অ্যাসিড স্ক্যান আর নিউট্রোফিল কাউন্ট দেখতে পারি, এসবিপি এক্সক্লুড করার জন্য সাইটোলজি, মাইক্রোস্কোপ কালচার বা কজ আইডেন্টিফাই এনি ইনফেকশনস অর টিবি ম্যালিগন্যান্সি। ওকে, ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্ট অফ অ্যাসাইটিস এটা আপনাকে মানে জানতেই হবে, না জেনে এটা কখনোই আপনি শর্ট কেস লং কেস কোথাও পার পাবেন না। সো আমাকে আগে জানতে হবে যে জেনারেল ম্যানেজমেন্ট, আমাকে প্রথমে কিছু জেনারেল ম্যানেজমেন্ট যদি আমরা দেখি ট্রান্সলেটিভ অ্যাসাইটিসের, সোডিয়াম অ্যাজ এ সব পেশেন্টের সোডিয়াম এন্ড ওয়াটার রেস্ট্রিক্ট করতে হবে, প্রমোটিং ইউরিন আউটপুট উইথ ডায়ুরেটিক্স and removing ascites daily by paracentesis. এগুলো হচ্ছে জেনারেল কিছু ম্যানেজমেন্ট বা ট্রান্সলেটিভ অ্যাসাইটিসের কিছু পার্ট। and exudative ascites, transitive এর ক্ষেত্রে especially exudative ascites due to malignancy is treated with paracentesis but fluid replacement is generally not required. তাহলে ডিউরিং ম্যানেজমেন্ট এই কথাটা অনেকেই জানেন না বা পড়েন না। ডিউরিং ম্যানেজমেন্ট অফ অ্যাসাইটিস দ্য পেশেন্ট শুড বি ওয়েটেড রেগুলারলি, পেশেন্টের ওয়েট মেজার করতে হবে, ডায়ুরেটিক শুড বি টাইট্রেটেড টু রিমুভ নো মোর দ্যান 1 লিটার অফ ফ্লুইড ডেইলি,
ডায়ুরেটিক শুড বি এমন ভাবে টাইট্রেট করতে হবে টু রিমুভ নো মোর দেন 1 লিটার অফ ফ্লুইড ডেইলি, 1 লিটারের বেশি ফ্লুইড যাতে ডায়ুরেটিক্স এর কারণে বের না হয়ে যায়। সো বডি ওয়েট শুড নট বি ফল বাই মোর দেন 1 কেজি ডেইলি টু অ্যাভয়েড এক্সেসিভ ফ্লুইড ডিপ্রেশন, তাহলে ওজনও 1 কেজির বেশি কমা যাবে না। এই হচ্ছে আপনার অ্যাসাইটিস এর ইম্পর্টেন্ট তথ্য। নাও সোডিয়াম এন্ড ওয়াটার রেস্ট্রিকশন কতটুকু করবেন, তাহলে রেস্ট্রিকশন অফ সোডিয়াম ইনটেক 100 মিলিমোল পার 24 আওয়ার্স, 24 ঘন্টা 100 মিলিমোল বা 6 গ্রাম বলি আমরা, যে 6 গ্রামের বেশি খাবে না। নো অ্যাডেড সল্ট ডায়েট, নো অ্যান্টি অ্যানেসিডস বা নো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস মাস্ট বি অ্যাভয়েডেড। রেস্ট্রিকশন অফ ওয়াটার ইনটেক কত 1 থেকে 1.5 লিটার পার 24 আওয়ার্স ইজ নেসেসারি অনলি ইফ দ্য প্লাজমা সোডিয়াম ফলস বিলো 125 মিলিমোল। যদি প্লাজমা সোডিয়াম একদম 125 এর নিচে নেমে যায় সেক্ষেত্রে রেস্ট্রিকশন অফ ওয়াটার ইনটেক টু 1 থেকে 1.5 লিটার 24 ঘন্টায়। এখানে দেখেন কিছু ড্রাগস এর নাম দিয়েছে, ডায়ুরেটিক্সে যাওয়ার আগে আমি একটু বলি কিছু ড্রাগ দ্যাট কন্টেইনস রিলেটিভলি লার্জ অ্যামাউন্ট অফ সোডিয়াম করে, এটা কিন্তু পরীক্ষায় আসে সিঙ্গেল বেসিস দেবে যে হাই সোডিয়াম কন্টেন্ট কাদের, কারো সোডিয়াম রিটেনশন প্রপার্টি আছে। হাই সোডিয়াম কন্টেন্ট সহজে মনে রাখতে পারেন, দেখেন চারটা এ, অ্যালজিনেট, অ্যান্টাসিড, অ্যান্টিবায়োটিক এন্ড অ্যাসপিরিন, চারটা এ। আর পিএসসি 2 পিএসসি, পি দিয়ে 2টা, ফিনাইটুইন, প্যারাসিটামল, এসসি সোডিয়াম ভ্যালপোরেট, ক্যালসিয়াম, তাহলে 4A প্লাস 2 পিএসসি এই হচ্ছে drugs containing relatively large amount of sodium or causing sodium retention। আচ্ছা অ্যাসাইটিস আমরা জেনারেল ম্যানেজমেন্টে ছিলাম, এখন ডায়ুরেটিক্স। ডায়ুরেটিক্স ভেরি ইম্পর্টেন্ট। কি ডায়ুরেটিক্স দিবেন আপনি, কতটুকু দিবেন, ভেরি ইম্পর্টেন্ট। স্পাইরোলেকটন চয়েস গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়। স্পাইরোলেকটন 100 থেকে 400 মিলিগ্রাম, লোয়েস্ট 100 ডোজ, হাইয়েস্ট 400 মিলিগ্রাম পার ডে, দ্য ফার্স্ট লাইন ড্রাগ। সিঙ্গেল ডোজে বহুবার আসছে ফার্স্ট লাইন ড্রাগ বিকজ ইট ইজ এ পাওয়ারফুল অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। তাহলে স্পাইরোলেকটন হচ্ছে first line drug because it is a powerful aldosterone antagonist. However, অনেক পেশেন্টের এতে পেইনফুল গাইনোকোমেশিয়া বা হাইপারক্যালেমিয়া করতে পারে, সেক্ষেত্রে অ্যামাইলোরাইড সাবস্টিটিউট করা যাবে 5 থেকে 10 মিলিগ্রাম পার ডে। অ্যাসিডিটির ক্ষেত্রে ডোজগুলো মাস্ট। সাম পেশেন্টস অলসো রিকোয়ার, অনেক পেশেন্টের স্পাইনোলেকটন দিয়ে হয় না, সেই ক্ষেত্রে আমরা স্পাইনোলেকটন এর ফুসিমেন্টের কম্বিনেশন স্পাইরোকার্ড নামে পাওয়া যায়। Some patients also require loop diuretics such as furosemide, but this can lead to fluid and electrolyte imbalance and renal dysfunction. Fluid and electrolyte imbalance and renal dysfunction করতে পারে। ওকে, এবং পেশেন্টকে আমরা শোয়ার একটা টেকনিক বলি, diuresis may be improved if patient are rested in bed perhaps because renal blood flow increase in the horizontal position, শুয়ে থাকলে ডায়ুরেসিসটা ভালো হয়। তাহলে একটা পেশেন্টকে আপনি হাইয়েস্ট 400 মিলিগ্রাম স্পাইনোলেকটন এবং 100 মিলিগ্রাম 160 মিলিগ্রাম ফুরোসেমাইড দিয়েও যদি আপনি অ্যাসাইটিস রিমুভ করতে পারছেন না, তখন এটাকে বলা হয় রেজিস্ট্যান্ট বা ডায়ুরেটিক রেজিস্ট্যান্ট বা রিফ্র্যাক্টরি ডায়ুরেটিক রেজিস্ট্যান্ট অ্যাসাইটিস। এবং যখনই রিফ্র্যাক্টরি বা ডায়ুরেটিক রেজিস্ট্যান্স আপনি এভিডেন্স বা প্রুভ করতে পারবেন, তখন আপনার ট্রিটমেন্ট অফ চয়েস যে প্যারাসিন্থেসিস এন্ড টিপস ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক স্টেন্ট শান্ট। ক্লিয়ার? প্যারাসিন্থেসিস আপনি দেখেন কিভাবে করবেন। তাহলে প্যারাসিন্থেসিস করার সময় অবশ্যই কিন্তু এডিশনাল একটা সাপোর্ট লাগবে। IV colloid solution such as human albumin, 6 থেকে 8 gram per liter of acid is removed, usually 100 ml of 20% or 25% human albumin solution for every 1 থেকে 1.5 থেকে 2 লিটার acid is drained। তাহলে 1.5 থেকে 2 লিটার acid is drained করার পাশাপাশি আমরা 25% ওই যে অ্যালবুটিন দিই আমরা, তাই না? অ্যালবুটিনটা 100 ml এর একটা করে দিতে হবে সাপোর্ট হিসেবে। ওকে, টিপস ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্টিং, এটা যে বললাম রেজিস্ট্যান্ট অ্যাসাইটিসের ক্ষেত্রে আমরা দিতে হবে। নাও আমরা চলে যাই হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ অ্যাসাইটিস, রেনাল ফেইলিউর, হেপাটোরেনাল সিনড্রোম। তাহলে রেনাল ফেইলিউর কেন হয়? রেনাল ফেইলিউর কেন হয়? ডিউ টু ভ্যাসোডাইলেটেশন ফ্রম সেপসিস অর ডায়ুরেটিক থেরাপি ডিউ টু হেপাটোরেনাল সিনড্রোম। হেপাটোরেনাল সিনড্রোম কাহিনী কি? কত সব পেশেন্ট হবে না, 10% পেশেন্ট এরকম ভুগতে পারে। কেন? ডিউ টু renal vasoconstriction due to underfilling of the arterial circulation। দুই ধরনের রেনাল হেপাটোরেনাল সিনড্রোম আছে, টাইপ 1 হেপাটোরেনাল সিনড্রোম, টাইপ 2 হেপাটোরেনাল সিনড্রোম। কোনটা বেশি খারাপ? টাইপ 1 টা হচ্ছে বেশি খারাপ। তাহলে টাইপ 1 হেপাটোরেনাল সিনড্রোম হচ্ছে সবচেয়ে বেশি খারাপ। এই টাইপ 1 হেপাটোরেনাল সিনড্রোম ক্রাইটেরিয়া গুলো কি কি? একটা হচ্ছে দেখেন হেপাটোরেনাল সিনড্রোম, এই কথাটার অর্থ বুঝতে হবে যে হেপাটিক প্রবলেমের কারণে বা লিভারের সমস্যার কারণে রেনাল ফাংশনাল অ্যাবনরমালিটি, নট স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি। ওকে, যেমন গ্লোমেরুলাস, টিউবুল, এগুলো সব স্ট্রাকচার ভালো থাকবে কিন্তু ফাংশন সমস্যার কারণে ক্রিয়েটিনিন বেড়ে যাবে, প্রোটিন কিন্তু ইউরিন দিয়ে আসবে না, কারণ
প্রোটিন ইউরিনে আসে কখন? যদি গ্লোমেরুলাসের সমস্যা হয়। আমি তো বলছি যে স্ট্রাকচারে কোনো সমস্যা হবে না, তাহলে স্ট্রাকচার ইনট্যাক্ট, তাহলে দিস ইজ ক্যারেক্টারাইজড বাই প্রোগ্রেসিভ অলিগিউরিয়া। তাহলে একটা পেশেন্টের প্রস্রাব যদি কমে যায়, ওই প্রস্রাব যখন কমে যায়, ওই প্রস্রাবের যদি আপনি ইলেকট্রোলাইট দেখেন, স্বভাবতই দেখবেন যে ইউরিনারি অসমোলারিটি হাই। তাহলে ইউরিনারি অসমোলারিটি আর প্লাজমা অসমোলারিটি যখন ডিভাইডেড করবেন, রেশিও বেশি পাবেন, গ্রেটার দেন 1.5। এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এবং ইউরিনারি রেশিও বেশি পাবেন, কিন্তু ইউরিনারি সোডিয়াম এক্সক্রিউশন আবার 24 ঘন্টায় লেস দেন 10 মিলিমোল পার। এটা এটা আপনাকে এই ক্যারেক্টারিস্টিক গুলো মনে রাখতে হবে। So, characterized by progressive oliguria and rise of serum creatinine due to functional abnormality and very poor prognosis. Without treatment, median survival is less than 1 মাস। 1 মাসের বেশি বাঁচবে না যদি ট্রিটমেন্ট না করা হয়। So there is no proteinuria. Urine sodium excretion less than 10 millimole per 24 hours, and urine due to plasma osmolarity ratio more than 1.5. That's because urine osmolarity is high. Okay. এখন টাইপ 1 হেপাটোরেনাল সিনড্রোম যে ডেভেলপ করে কি চিকিৎসা দিবেন? তাহলে অ্যালবুমিন ইনফিউশনস ইন কম্বিনেশন উইথ টার্লিপ্রেসিন, এটা কিন্তু এমআরসিপি তে বলেন, পার্টনে বলেন খুব ইম্পর্টেন্ট, অথবা অক্টিওটাইড অর মিডোড্রিন হোয়ার টার্লিপ্রেসিন ইজ নট অ্যাপ্রুভড ফর ইউজ। ঠিক আছে, হিমোডায়ালিসিস শুড নট বি ইউজড। পরীক্ষা অপশন দিয়ে হিমোডায়ালিসিস শুড বি ইউজড, নো, এই রেনাল ফেইলিউরের জন্য হিমোডায়ালিসিস দরকার নাই। ঠিক আছে, because it does not improve the outcome. Patient who survive should be considered for liver transplantation, which along with tips is an effective treatment in April. তাহলে liver transplantation সাথে টিপস সবচেয়ে ইম্পর্টেন্ট। টাইপ 2 হেপাটোরেনাল সিনড্রোম, দুইটা কথা লিখেছি, দুইটা কথা আমরা জানবো। The type this usually occurs in patient with refractory ascites এবং characterized by moderate or stable increase in hemoglobin। এখানে কিন্তু হাই, এখানে moderate or stable and has better prognosis, ওটা ছিল খারাপ। ঠিক আছে, এই হচ্ছে অ্যাসাইটিস। নাও আমরা স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস পরেই আজকের লেকচার শেষ করব। এসবিপি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা সিঙ্গেল বেস প্রায় থাকে যে সব পেশেন্টের কি এসবিপি হয়, কত পার্সেন্ট পেশেন্টের হয়? সিরোসিস প্লাস অ্যাসাইটিস, একটা পেশেন্টের সিরোসিস আছে, অ্যাসাইটিস, কত পার্সেন্ট পেশেন্টের স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হবে? 8%। এটা একটু সংখ্যাটা মনে রাখবেন, একটা ডাটা 8%। তাহলে এটা কোনো সিরোসিস বা অ্যাসাইটিসের পেশেন্ট যদি হঠাৎ করে বলে যে স্যার আমার তো প্রচুর পেট ব্যথা, ট্রিবন টেন্ডারনেস এবং বাউল সাউন্ড কমে গেছে, একদম বোর্ড লাইক রিজিডিটি, তখন আপনাকে ধরতে হবে জ্বর আসলেই, অ্যাসাইটিসের পেশেন্ট জ্বর আসলেই, পেট ব্যথা থাকলে আমরা ধরে নিই এসবিপি ডেভেলপ করে গেছে। ঠিক আছে, তাহলে এই যে এসবিপি ডেভেলপ করেছে, কমন অর্গানিজম কি? ইশারিকিয়া কোলাই ইজ দ্য মোস্ট কমন অর্গানিজম, সিঙ্গেল বেস্ট। এছাড়াও ক্লেবশিয়েলা, অ্যান্ড্রোকক এখানে লেখা নেই, অন্য বইগুলোতে লিখে আছে, আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে ইশারিকিয়া কোলাই, ক্লেবশিয়েলা এন্ড অ্যান্ড্রোকক, সবচেয়ে ডমিনেন্ট অর্গানিজম ইশারিকিয়া কোলাই। ওকে, ডায়াগনোসিস আপনি বুঝবেন কিভাবে? যখনই অ্যাসাইটিক ফ্লুইড নিউট্রোফিল কাউন্ট, অ্যাসাইটিক ফ্লুইডে নিউট্রোফিল কাউন্ট যে গ্রেটার দেন 215 × 10⁶ per liter, এটা অলমোস্ট ইনভেরিয়েবলি ইন্ডিকেটস অ্যান ইনফেকশনস, মোস্টলি এন্টেরিক অরিজিন ইশারিকিয়া কোলাই, বাট আদার অর্গানিজম হচ্ছে ক্লেবশিয়েলা, অ্যান্ড্রোকোলাই। ঠিক আছে, অ্যান্ড্রোককে অ্যাসিডিক ফ্লুইড কালচার করে আপনি এগুলা এই অর্গানিজম গুলো বের করতে পারবেন। আচ্ছা, এখন একটা তথ্য, আরেকটা জিনিস দেখবেন যে সবসময় অ্যাসিডিক ফ্লুইডে একটা অর্গানিজমই কালচার করে পাবেন। যদি কখনো মাল্টিপল অর্গানিজম পান, তখন কিন্তু এটা ডায়াগনোসিস বা পারফোরেটেড ডিসকাস সাসপেক্ট করতে হবে। তাহলে SBP needs to be differentiated from other intra-abdominal emergencies, and the finding of the multiple organisms on culture should arouse suspicion of a perforated discus. Okay, treatment, এটাও সিঙ্গেল বেস্ট আসে। চয়েস অফ ট্রিটমেন্ট সেফোটেক্সিন একটাই, অথবা পিপারসিনিন অথবা অটাইজোব্যাক্টাম, যে কোনো একটা। ঠিক আছে, রিকারেন্স যাদের হবে, বারবার যদি হয়, তাহলে প্রোফাইল্যাক্টিক কুইনোলোন দিতে হবে, নরফ্লক্সাসিন আর সিপ্রোফ্লক্সাসিন। তাহলে প্রোফাইল্যাক্সিসের জন্য আমরা ইউজ করব নরফ্লক্সাসিন আর সিপ্রোফ্লক্সাসিন। ঠিক আছে, এন্ড কোনো পেশেন্টের যদি এরকম হিস্ট্রি থাকে অ্যালকোহলিক লিভার ডিজিজ, অ্যালকোহলিক লিভার ডিজিজ মার্কার অফ পুর প্রগনোসিস ইন এসবিপি, এটা একটু মনে রাখেন। এলডি বা অ্যালকোহলিক লিভার ডিজিজে পুর প্রগনোসিস। অ্যালকোহলিক লিভার ডিজিজে মার্কার অফ পুর প্রগনোসিস ইন এসবিপি। ঠিক আছে, এই হচ্ছে আমার স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস সম্পর্কে। সো আজকে আমরা এইটুকুই। আমি ইনশাআল্লাহ, আমি এখন করোনা ওয়ার্ডে ডিউটিতে আছি, প্রতিদিনই ডিউটি, কালকে আউটডোর, পরশু আউটডোর, তারপরের দিন হচ্ছে আমার 24 আওয়ার্স ইমার্জেন্সি, তারপরে কিছুদিন, তারপরে কয়েক ঘন্টা রেস্ট, তারপরে আবার আউটডোর, এভাবে 30 তারিখ পর্যন্ত ডিউটি। আমি নেক্সট শুক্রবারে কিন্তু আপনাদের ডার্মাটোলজি পরীক্ষা হবে এবং